একজন ডাক্তারের দাম্পত্য জীবন হয়ে উঠেছে বিষময়। স্বামী স্ত্রী একে অপরকে ভয় পায়, কিন্তু তাদের দুজনের কথা শুনলে মনে হয় এই কথাটা যেন ঠিক না। কেউ একজন মিথ্যে কথা বলছে। এরকম মিথ্যে কথা বলার কারণটাই বা কী? তবে আপনাদের অনুরোধ করব, মিশির আলীকে লেখা শায়লার চিঠিটা মন দিয়ে শুনবেন। ওই চিঠির মধ্যেই অনেক তথ্য রয়েছে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম চশমা। গল্পটি নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের লেখা মিশির আলী সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে কৌশিক, প্রীতম, দেবস্মিতা আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অদ্ভুত এক যন্ত্র। যন্ত্রের বাটির মতো জায়গা। বাটিতে থুতনি রেখে চোখ মেলে তাকিয়ে থাকতে হয়। যন্ত্রের ভেতর থেকে ক্ষণে ক্ষণে তীব্র আলো এসে চোখের ভেতর ঢুকে যায়। বুকটা তখন ধক করে ওঠে। মনে হয় কেউ একজন তীক্ষ্ণ এবং লম্বা একটা সূচ চোখের মধ্যে দিয়ে মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ডাক্তার সাহেবের বয়স 50-এর কাছাকাছি। চুলে পাক ধরেনি, তবে দুই চোখে ভুরুর বেশ কিছু চুল পাকা। চিমটি দিয়ে পাকা ভুরুর চুলগুলো তুলে ফেললে বয়স আরও অনেক কম লাগতো। ভদ্রলোক বেটে, ভারী শরীর এবং গোলাকার মুখ। চোখের দৃষ্টিতে সারল্য রয়েছে, তবে ভুরু ঝোপের মতো বলে দৃষ্টি সারল্য চোখে পড়ে না। তিনি ঝকঝকে সাদা অ্যাপ্রন পরে আছেন। অ্যাপ্রনটা তাকে মানিয়েছে। বেশিরভাগ ডাক্তারের গায়ে অ্যাপ্রন কিন্তু মানায় না। ডাক্তার হারুন এখন চরম রাগারাগি শুরু করেছেন। তার কথা শোনা যাচ্ছে, কিন্তু ওপাশের কথা শোনা যাচ্ছে না। মিশির আলীর ধারণা ওপারে টেলিফোন ধরেছেন হারুন সাহেবের স্ত্রী। রাগারাগির ধরনটা সেই রকম। ডাক্তার সাহেবের গলার স্বর ভারী এবং খসখসে। চিৎকার এবং হইচই শুনতে বেশ ভালো লাগছে। ডাক্তার বলছে, আমার সঙ্গে ফাজলামি করবেন না। এই জিনিসটা আমার পছন্দ নয়, একেবারেই পছন্দ নয়। খবরদার বলে দিচ্ছি, একদম পুরনো প্রসঙ্গ তুলবেন না। কি, আমাকে বিয়ে করে ভুল করেছো? আর একবার শুধু এই কথাটা বলো তো, আর একবার শুধু বলে দেখো। চিৎকার করছি? আমি চিৎকার করছি? আমি এক পেশেন্টের চোখ পরীক্ষা করছি, আর তুমি খুব ভালো করেই জানো যে পেশেন্টের সামনে আমি চিৎকার চেঁচামেচি করি না একদম। শাট আপ, শাট আপ বললাম। ইয়েস, আই সে শাট আপ অ্যান্ড গো টু হেল। হারুন মিশির আলীর দিকে তাকিয়ে তিক্ত গলায় বললেন, আপনি এখন এইভাবে বসে আছেন কি জন্য? আপনার চোখ দেখা তো শেষ। পরীক্ষা যে শেষ হয়ে গেছে বুঝতে পারিনি, মাঝখানে তো আপনার টেলিফোন এলো। আপনার চোখ একদম ঠিক আছে, শুধু প্রেশার হাই, গ্লুকোমা। একটা ড্রপ দিচ্ছি, ঘুমোবার আগে চোখে এক ফোঁটা করে দিয়ে দেবেন। ভুল করবেন না যেন। যদি ভুল করি তাহলে কি হবে? অন্ধ হয়ে যাবেন আর কি। অন্ধ হয়ে যাব? হ্যাঁ, 15 দিন পর আবার আসবেন। ও ভালো কথা, আপনাকে ফি দিতে হবে না, কেমন? কেন? আপনাকে আমি চিনি, আপনি বিখ্যাত মানুষ। আমি বিখ্যাত মানুষদের কাছ থেকে ফি নিই না। বিখ্যাত মানুষরা 10 জায়গায় আমার কথা বলেন, তাদের কথাই অনেক গুরুত্ব। এতে পয়সার দ্রুত পার। আপনি মনে হয় ভুল করছেন, আমাকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছেন। আমি বিখ্যাত কেউই নই, আমি অতি সাধারণ একজন। আপনার নাম কি? মিশির আলী। তাহলে তো ভুলই করেছি, মেজর মিস্টেক। আমি আপনাকে নাটক করে এমন কেউ ভেবেছিলাম। চেহারা খুব পরিচিত লাগলো। ভালো কথা, আপনি কি অভিনয় করেন? গত সপ্তাহে টিভিতে কি যেন একটা নাটক দেখলাম, আপনি সেখানে ছিলেন। যে না, অতি বোগাস একটা নাটক, তারপরেও শেষ পর্যন্ত দেখেছি। নাটকের নাম মনে পড়ছে না, ওই ন দিয়ে শুরু কি একটা, এইটুকু মনে পড়ছে। আচ্ছা শুনুন, আপনি হাফ ফি দেবেন। আমার 400 টাকা ফি, আপনি 200 টাকা দেবেন, কেমন? প্রথমবার বাই মিস্টেকে ফ্রি বলে ফেলেছিলাম, এই জন্যে। আপনি আশা করে বসেছিলেন যে ফ্রি হয়ে গিয়েছে। যখন দেখলেন হয়নি, তখন আশাভঙ্গ হয়েছে। কি হয়নি বলুন? মিশির আলী কী বলবেন ভেবে পেলেন না।
বোঝাই যাচ্ছে এই ডাক্তার বিচিত্র স্বভাবের। তার সঙ্গে চিন্তা ভাবনা ছাড়া কথা বলা ঠিক না। ফি দিয়ে চলে যেতে পারলেই বাঁচা যেত। চোখের ড্রপের নামটা তিনি এখনও লিখে দেননি। হারুন ভুরুকুচকে বললেন, কি হলো? জবাব দিচ্ছে না কেন? আপনার আশাভঙ্গ হয়েছে না? মনটা খারাপ হয়েছে না? সামান্য হয়েছে। হ্যাঁ, এই জন্যই তো ফি হাফ করে দিলাম। প্রেসক্রিপশনটা লিখে দিলেই চলে যেতাম। হারুন কাগজ টেনে নিলেন। কলমদানি থেকে কলম বের করতেই আবার টেলিফোন। মনে হচ্ছে তার স্ত্রী, কারণ ডাক্তার টেলিফোন ধরেই খ্যাঁক খ্যাঁক করে উঠলেন। তোমার প্রবলেমটা কি? রোগী দেখছি তো, এর মধ্যে একের পর এক টেলিফোন। আমাকে কি শান্তি মতো কিচ্ছু করতে দেবে না তুমি? হারুন টেলিফোনটা নামিয়ে দিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি বসে আছেন কেন? প্রেসক্রিপশনটার জন্য অপেক্ষা করছি। আই ড্রপ। হারুন ড্রয়ার খুলে একটা প্যাকেট মিসির আলির দিকে বাড়িয়ে দিলেন। মেজাজ খুবই খারাপ। প্রেসক্রিপশন করতে পারবো না। এটা নিয়ে যান, রাতে ঘুমোবার আগে এক ড্রপ করে দেবেন, কেমন? দাম কত? দাম দিতে হবে না, ওষুধ কোম্পানি থেকে স্যাম্পল হিসেবে পাই। স্যাম্পলের ওষুধ বিক্রি করার অভ্যাস আমার নেই। দরিদ্র রোগীদের ফ্রিতেই দিয়ে দিই। ধন্যবাদ। 1 মাস পর আবার আসবেন। আগে বলেছিলেন 15 দিন পরে আসতে। এখন বলছি 1 মাস পর। জি। মিসির আলি উঠে দাঁড়ালেন। ডাক্তার বললেন, একটু বসুন। মিসির আলি আবার বসে পড়লেন। আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা নিয়ে যাচ্ছেন, এই জন্যই বসতে বলছি। আমার সঙ্গে চা খেয়ে তারপরে যাবেন, কেমন? এবং একটা বিষয় মনে রাখবেন, আমি ডাক্তার যেমন ভালো, মানুষ হিসেবেও ভালো। স্বামী স্ত্রীর ঝগড়া সব জায়গাতেই হয়, এটা কিছুই না। ভালো মানুষরা ঝগড়া করে, মন্দ মানুষের চেয়ে একটু বেশিই করে। আমি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়েই যাচ্ছি না। আপনি খুব ভালো ডাক্তার, এটা জেনেই এসেছি। আপনি একটা দামি আই ড্রপ বিনা টাকায় আমাকে দিয়ে দিয়েছেন। এইটা প্রমাণ করে যে আপনি মানুষ হিসেবেও ভালো। তা আমি আই ড্রপ বুঝলেন কিভাবে? প্যাকেটের গায়ে লেখা আছে 1200 টাকা রিটেল প্রাইস। আরে তাই তো, এই সহজ ব্যাপারটা আমার মাথায় আসেনি। এরকম হয় মাঝে মাঝে, পর্যবেক্ষণ শক্তি এবং লজিক একসঙ্গে কাজ করে না। নামটা মনে পড়েছে, নদীর মোহনা। নাটকের নামটার কথা বলছেন? জি জি, নামকরণটা ভুল হলো না? মোহনা তো নদীরই হবে, সমুদ্রের মোহনা তো হবে না। নাটকের নাম শুধু মোহনা রাখলেই হতো কি, তাই না? কিংবা নদী নাম রাখলেও চলতো। নায়িকার নামটা নদী ছিল, লম্বা একটা মেয়ে, তবে তার চোখে মনে হয় সমস্যা আছে, সারাক্ষণ চোখ মিটমিট করে। আর আমার কাছে এলে আমি বিনা ভিজিটে চোখ দেখিয়ে দিতাম। দরজা ফাঁক করে কে একজন উকি দিচ্ছে। তার চেহারায় ভয়। ডাক্তার তাকে ধমক দিয়ে উঠলেন, কি চাও? স্যার, বাড়ি যাবেন না? না, তুমি গাড়ি নিয়ে চলে যাও। আর হ্যাঁ, শামসুকে বলো 2 কাপ চা দিতে, চিনি আলাদা করে দিতে বলবে। আর হ্যাঁ, লিকার যেন ঘন হয়। সত্যি চলে যাব স্যার? মিথ্যা চলে যাওয়া বলে কিছু আছে কি আদেও? গাধার মতো কথা বলছো। গেট লস্ট। আর হ্যাঁ, ম্যাডামকে গিয়ে বলবে যে স্যার আজকে আসবে না। ভীত মানুষটা সাবধানে দরজাটা বন্ধ করলো এবং বন্ধ করার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন, সব গাধা এক একটা। আমি কি আপনাকে একটা ছোট অনুরোধ করব? আপনি বাসায় চলে যান। আপনার স্ত্রী একা, ওনার নিশ্চয়ই মনটা খারাপ। আজ আপনাদের একটা বিশেষ দিন, ম্যারেজ ডে। কে বলেছে আপনাকে? অনুমান করছি। আমি মিথ্যা পছন্দ করি না। আপনাকে কেউ নিশ্চয়ই বলেছে। অনুমান বলে পৃথিবীতে কিছু হয় না। আপনার অফিসে আপনার এবং আপনার স্ত্রীর ছবি আছে, বাচ্চা কাচ্চার ছবি নেই। যিনি অফিসে স্ত্রীর ছবি রাখেন তিনি বাচ্চা কাচ্চাদের ছবি অবশ্যই রাখেন। আর সেখান থেকে অনুমান করেছি আপনার ছেলে মেয়ে নেই, আপনার স্ত্রী বাসায় একা। আজ আমাদের ম্যারেজ ডে, এটা আপনি বুঝলেন কিভাবে? আজ 6 তারিখ। দেয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে সেখানে 6 তারিখটা লাল কালি দিয়ে গোল করা। আমার স্ত্রী বা আমার জন্মদিনও তো হতে পারে। আপনার জন্মদিন হবে না, কারণ নিজের জন্মদিন মনে থাকে। আপনার স্ত্রীরও জন্মদিন হবে না। স্ত্রীরা জন্মদিনে স্বামী দেরি করে বাড়ি ফিরলে তেমন রাগ করে না। ম্যারেজ ডে ভুলে গেলে বা সেই দিনে দেরি করে স্বামী ঘরে ফিরলে রাগ করে। তাছাড়া গোল চিহ্নের ভেতরে লেখা এম,
এটা ম্যারেজ ডেটে আদ্যক্ষর হওয়ার কথা। বাহ, আপনি তো যথেষ্ট বুদ্ধিমান লোক। খুব বুদ্ধিমান না, তবে কার্যকারণে চিন্তা করতে আমার ভালো লাগে। আপনি করেন কি? আমি কিছুই করি না, অবসরে আছি। সাইকোলজি পড়াতাম। আপনার কি কোনো কার্ড আছে? জি না। এখন আপনাকে চিনেছি। আপনাকে নিয়ে তো অনেক বই লেখা হয়েছে। আমার স্ত্রী আপনার বিশেষ ভক্ত। এম দিয়ে কি একটা শুরু, মেহের আলী বা এই ধরনের কিছু। আপনার নামটা কি বলুন তো? হ্যাঁ, আগে একবার বলেছিলেন, আমি ভুলে গেছি। সরি ফর দ্যাট। আমার নাম মিশির আলী। আপনার কি টেলিফোন আছে? সেলফোন আছে একটা। নাম্বারটা লিখুন তো, সে খুবই খুশি হবে। আচ্ছা, আপনি নাকি যে কোনো সমস্যার সমাধান চোখের নিমেষে করে ফেলেন, এটা কি সত্যি? সত্যি না। যে কোনো মানুষকে দেখে ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই সবই বলে দিতে পারেন, এটাও কি সত্যি? সত্যি না। শায়লা আপনার বিষয়ে যা জানে সবই তো দেখছি ভুল। মগ ভর্তি চা চলে এসেছে। আগের লোকটাই চা এনেছে। স্যার, বাড়িতে যাবেন? যেতে পারি, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। চা খেয়ে তারপর সিদ্ধান্ত নেব। গেট লস্ট। ফজলু চলে গেল। মিশির আলী লক্ষ্য করলেন ফজলুর মুখ থেকে ভয়ের ছাপ কমেছে। তাকে আনন্দিত মনে হচ্ছে। হারুন মিশির আলীর দিকে তাকিয়ে বললেন, চাটা ভালো হয়েছে, খান। বিস্কিট আছে, বিস্কিট দেবো? ভালো বিস্কিট। বিস্কিট লাগবে না। হারুন সামান্য ঝুঁকে গলাটা নামিয়ে বললেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? না। আমিও না। ভূতের প্রসঙ্গ এলো কেন? হারুন কোনো জবাব দিলেন না। এখন তাকে বিব্রত বলে মনে হচ্ছে। মিথ্যে কথা ধরা পড়ে গেলেই মানুষ যেরকম বিব্রত হয়ে যায়, ঠিক সেরকম। আপনি কি কখনো ভূত দেখেছেন? হুম। একটু আগেই বলেছেন আপনি ভূতে বিশ্বাস করেন না। ভূত দেখিনি, আত্মা দেখেছি। আত্মা, আমার মায়ের আত্মা। সেটা তো এক ধরনের ভূতই, তাই না? তাই নাকি? আমার সামনে যখন কোনো বড় বিপদ আসে, তখন আমার মায়ের আত্মা এসে না আমাকে সাবধান করে দেয়। আর আত্মার গায়ে যে গন্ধ থাকে, এটা জানেন? জানি না। হ্যাঁ, গন্ধ থাকে, ক্যাম্পারের গন্ধ, বেশ কড়া গন্ধ। সব আত্মার গন্ধ কি কর্পূরের মতো হয়, নাকি এক এক আত্মার গন্ধ এক এক রকম? আমি তো আত্মা শুকে শুকে বেড়াই না যে বলবো কোন আত্মার গন্ধ কি। আমি শুধু আমার মায়ের আত্মাকেই দেখেছি, তাও সব সময় নয়, যখন আমি বিপদে পড়ি তখনই দেখি। তিনি আমাকে সাবধান করে দেন। উনি শেষ কবে আপনাকে সাবধান করে দিয়েছে? দেরি হয়ে যাচ্ছে, যাই। মিশির আলী চা শেষ করলেন, তাড়াহুড়ো করলেন না। ধীরে সুস্থেই চেম্বার থেকে বের হলেন। গেটের কাছে ডাক্তার সাহেবের সঙ্গে তার দেখা হলো। তিনি গাড়ির পাশেই দাঁড়িয়ে আছেন। গা থেকে অ্যাপ্রন খুলে ফেলেছেন বলে তাকে একটু অন্যরকম লাগছে। ডাক্তারের হাতে সিগারেট। তিনি মিশির আলীর দিকে তাকিয়ে বললেন, গাড়িতে উঠুন, আপনাকে পৌঁছে দিই। আপনি থাকেন কোথায়? আমি ঝিকাতলায় থাকি। আপনাকে পৌঁছতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। আপনাকে গাড়িতে উঠতে বলছি, উঠুন। ড্রাইভারের পাশের সিটে বসবেন। মিশির আলী উঠলেন। এই মানুষটাকে না বলে লাভ হবে না। হারুন সেই শ্রেণীর মানুষ যারা যুক্তি পছন্দ করে না। হারুন বললেন, ড্রাইভারের পাশের সিটে বসতে কি আপনার অস্বস্তি লাগছে? না। অস্বস্তি তো লাগাই উচিত। আমি আরাম করে পেছনের সিটে বসবো আর আপনি ড্রাইভারের পাশে হেল্পারের মতো বসবেন, এটা তো এক ধরনের অপমান। আপনি অপমান বোধ করছেন না? অপমান বোধ করছি না। তাছাড়া গাড়ি ড্রাইভার চালাবে না, আপনি চালাবেন। এই ক্ষেত্রে আপনার পাশে বসাই শোভন। গাড়ি আমি চালাবো, আপনি বুঝলেন কিভাবে? আপনি গাড়ি নিয়ে চলে যাননি, আমার জন্য অপেক্ষা করছিলেন, কারণ আপনি আমাকে আরো কিছু বলতে চান। আর সেক্ষেত্রে আমি আপনার পাশে বসবো, এটাই স্বাভাবিক। আমাকে ড্রাইভারের পাশে বসিয়েছেন, সেখান থেকে ধারণা করেছি গাড়ি আপনি চালাবেন। ঠিকই ধরেছেন। আপনার বুদ্ধি কিন্তু বেশ ভালো। আমার বুদ্ধি নেই। স্কুলে আমার নাম ছিল হাবা হারুন। হারুন নামে কেউ আমাকে ডাকতো না, সবাই ডাকতো হাবা হারুন। কলেজে আমার নাম হলো হা হা। হাবা থেকে হা আর হারুন থেকে হা, এই নিয়ে হলো হা হা।
গাড়ি মিরপুর সড়কে উঠে এসেছে। রাত প্রায় 11টার কাছাকাছি। এখনও রাস্তায় ভিড়। গাড়ি চলছে ধীর গতিতে, প্রায়ই থামতে হচ্ছে। হারুন কিন্তু বিরক্ত হচ্ছে না। মিসির আলি বললেন, আপনি আমায় কিছু বলবেন? ভেবেছিলাম বলবো, কিন্তু এখন ঠিক করেছি বলবো না। তাহলে আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দিয়ে চলে যান, আপনার দেরি হচ্ছে। আপনাকে বাসায় পৌঁছে দেবো বলে গাড়িতে তুলেছি, এখন পথের মাঝামাঝি নামিয়ে দেবো না। পথে নামালে আমার জন্য সুবিধা, কারণ আমি হোটেলে ভাত খেয়ে তারপর বাসায় যাব। বাসায় আমার রান্নার ব্যবস্থা নেই। আমি আপনাকে বাসায় নামিয়ে দেবো, সেখান থেকে আপনি যেখানে ইচ্ছা যাবেন। আই কিপ মাই ওয়ার্ডস। মিসির আলি চুপ করে গেলেন। অসময়ে চা খাওয়ার জন্য তার ক্ষুধা মরে গিয়েছিল। এখন আবার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। মিসির আলি সাহেব, কোনো গন্ধ পাচ্ছেন কি? এয়ার ফ্রেশনারের গন্ধ পাচ্ছি। এয়ার ফ্রেশনারটার গন্ধ আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি লাগছে। এয়ার ফ্রেশনারের গন্ধ আমার কোনোদিনই ভালো লাগে না। আপনি ক্যাম্ফারের গন্ধ পাচ্ছেন? গাড়িতে কোনো এয়ার ফ্রেশনার নেই। আমার মায়ের আত্মা আমাদের সঙ্গে আছে বলেই এই গন্ধ। ও আচ্ছা। আপনি খুবই হেলাফেলা করেও আচ্ছা বলেছেন। এটা আপনি ঠিক করেননি। আমি সিজিওফ্রেনিক পেশেন্ট নই। স্কুল জীবনে আমাকে হাবা হারুন বললেও কিন্তু আমি হাবা নই। আপনি কি কোনো বড় বিপদের আশঙ্কা করছেন? করছি। জানতে পারি বিপদটা কি? আমি আমি খুন হয়ে যাব। কেউ একজন আমাকে খুন করবে। কে খুন করবে সেটাও আমি জানি। মাই মাদার টোল্ড মি। তিনি কি সরাসরি আপনার সঙ্গে কথা বলেন নাকি স্বপ্নে বলেন? তিনি নানাভাবে আমার সঙ্গে কমিউনিকেট করেন, মাঝে মাঝে স্বপ্নেও করেন। আপনার মা কি বলেছেন কে আপনাকে খুন করবে? আপনি জেনে কি করবেন? কৌতূহল থেকে প্রশ্ন করছি। বলতে না চান বলবেন না। আমাকে খুন করবে আমার স্ত্রী। ওর নাম শায়লা। খুন কবে হবে সেটা কি আপনার মা আপনাকে বলেছে? বলেছেন, তবে খুব নির্দিষ্ট করে কিছু বলেননি। জন্ম মৃত্যুর বিষয়ে নির্দিষ্ট করে আত্মারা কিছু বলতে পারে না। ওদের ক্ষমতার সীমাবদ্ধতা আছে। আমার খুন হবার কথাটা আজ রাতে কিন্তু। মিসির আলি ধাক্কা মতন খেলেন। একটা মানুষ সেটাতে খুন হবে, তারপরেও সে স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। নানান কায়দা কানুন করে এই কারণেই বাসায় যাওয়া পেছাচ্ছি। আপনাকে নামিয়ে দিয়ে কোনো একটা হোটেলে চলে যাব। মিসির আলি কী বলবেন ভেবে পেলেন না। মানুষটা মানসিকভাবে অসুস্থ। এতটা যে অসুস্থতা শুরুতে বোঝা যায়নি। হারুন বললেন, আমাকে কিভাবে মারবে আপনি জানতে চান? কিভাবে? বিষ খাইয়ে মারবে। বিষের নাম জানতে চান? পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইডের নাম তো জানেন আশা করি, কেসিএন। নাম জানি। আপনার স্ত্রী পটাশিয়াম সায়ানাইড পাবেন কোথায়? তার কাছে আছে। সে একটা প্রাইভেট ইউনিভার্সিটির কেমিস্ট্রির চেয়ারম্যান। সে কি করবে জানেন? কোনো একটা খাবারে এই জিনিস মিশিয়ে দেবে। আপনি কি আপনার আশঙ্কার কথা আপনার স্ত্রীকে জানিয়েছেন? জানিয়েছি। তার ধারণা আমার প্যারানয়া হয়েছে। ভালো সাইকিয়াট্রিস্ট দিয়ে আমার চিকিৎসা করা উচিত। এই কারণেই আমাকে সে খুঁজছে। আমাকে এখানে নামিয়ে দিন। সামনে গলিতে আমার বাসা। আপনাকে আপনার বাসার সামনে নামাবো কেমন? আপনার বাসাটা চিনে আসবো। আপনার আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই। আমার মাকেও আপনার বাসাটা চেনানো দরকার। প্রয়োজনে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মায়ের নাম সালমা রহমান। মিসির আলির জানতে ইচ্ছে করছে সলমা রহমান কি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন কিনা। হারুনুর রশিদ ডাক্তারের নাম। তার বাবার নাম যদি রশিদ হয়, তাহলে সালমা রহমান না হয়ে সালমা রশিদ হওয়ার কথা। মিসির আলি বললেন, আপনার বাবার নাম জানতে পারি? কেন? কৌতূহল। আমার বাবার নাম আবদার রশিদ। আপনার বাবা কি জীবিত? বাবা মারা গিয়েছেন। আপনার মা কি দ্বিতীয় বিবাহ করেছিলেন? ব্যক্তিগত প্রশ্ন করবেন না। ব্যক্তিগত প্রশ্ন আমি পছন্দ করি না। আমার মাও পছন্দ করেন না। লাইক মাদার, লাইক সান। আমি আপনার সাইকিয়াট্রিস্ট, সেই কারণে ব্যক্তিগত প্রশ্ন করছি। আপনি আমার সাইকিয়াট্রিস্ট না, আপনি আমার একজন রোগী। ভদ্রতা করে আমি যাকে বাসায় নামিয়ে দিচ্ছি। এই সামনে গাড়ি রাখুন। ডান দিকে ফ্ল্যাট বাড়ি, একতলায় আমি থাকি। আপনি কি নামবেন? আপনি বলেছিলেন আপনার মাকে আমার বাসা চিনিয়ে দেবেন।
হারুন রাস্তার পাশে গাড়ি পার্ক করে দরজা খুলে নামলেন। তার চোখে ভরসা হারানো মানুষের দৃষ্টি, যে মানুষ বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। মিসির আলির বসার ঘরে বেতের চেয়ারে হারুন ডাক্তার বসে রয়েছেন। তাকে অসম্ভব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে চেয়ারেই ঘুমিয়ে পড়বেন। তার মাথা ঝুলে আছে, থুতনি বুকের সঙ্গে প্রায় লাগানো। তার চোখ খোলা, তবে ঘুমন্ত মানুষের নাক দিয়ে যেরকম ঘড়ঘড় আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজও হচ্ছে। হঠাৎ আওয়াজটা বন্ধ হলো। হারুন মাথা তুললেন। আপনি একা থাকেন? মিসির আলি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আপনার বাসায় কি এক্সট্রা বেড আছে? নেই। এক্সট্রা বেড থাকলে আপনার এখানেই থেকে যেতাম, হোটেলে যেতাম না। আমার মায়ের আপনার বাসাটা বেশ পছন্দ হয়েছে, তিনি পুরো বাড়ি ঘুরে দেখেছেন। এখন তিনি কি আমাদের সঙ্গে আছেন? হুম। এই মুহূর্তে তিনি কোথায়? আপনার শোবার ঘরে। আমার শোবার ঘরের দেওয়ালে একটা ঘড়ি আছে, ঘড়িতে কটা বাজে তিনি বলতে পারবেন? এই পরীক্ষা আপনার মনের শান্তির জন্যই প্রয়োজন। আত্মা সম্পর্কে আপনার ধারণা নেই সেরকম। দেহধারী মানুষ এবং আত্মা এক জিনিস নয়। আত্মা জাগতিক পৃথিবী ঠিকঠাক বুঝতে পারে না, জাগতিক পৃথিবী তাদের কাছে অস্পষ্ট, গাঢ় কুয়াশার জগৎ। আত্মা প্রবল আকর্ষণের কারণে তাদের অতি প্রিয়জনদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে, কিন্তু এই জগৎ সম্পর্কে কিছুই জানে না তারা। তার মানে কি এই যে আপনার মা আমার শোবার ঘরের ঘড়িতে কটা বাজে বলতে পারবেন না? বলতে না পারার কথা, তারপরেও তাকে জিজ্ঞাসা করব। আপনি কি চা খাবেন? কড়া করে এক কাপ চা বানিয়ে দিই। না, আমি উঠব। মা আমাকে জানিয়েছেন আপনার শোবার ঘরের দেওয়ালে কোনো দেয়াল ঘড়ি নেই। মিসির আলি ধাক্কা মতো খেলেন। তার শোবার ঘরের দেওয়াল ঘড়ি কখনোই ছিল না। অনেক দিন থেকেই তিনি ভাবছিলেন একটা দেওয়াল ঘড়ি কিনবেন। মিসির আলি ডাক্তারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছেন। হারুন সাহেবের একটা বিষয়ে তিনি অবাক হচ্ছেন। এই মানুষটা একবারও তাকে জিজ্ঞাসা করেনি যে দেওয়াল ঘড়ি কি আসলেই নেই। খুবই স্বাভাবিক প্রশ্ন, কিন্তু অস্বাভাবিক মানুষ স্বাভাবিক প্রশ্ন করে না। ডাক্তার হারুন বাড়ি পৌঁছলেন রাত 1:10। গেট দিয়ে ঢোকার সময় তিনি গেটের সঙ্গে গাড়িটা ধাক্কা লাগালেন। বাম্পারের একটা অংশ ছুলে পড়ল। গাড়ি গ্যারেজে ঢোকানোর সময়ও গ্যারেজের দরজায় গাড়িটা ধাক্কা লাগলো। পরপর দুটি অ্যাক্সিডেন্টই তার স্ত্রীর সামনে হলো। তিনি বারান্দায় বেতের চেয়ারে বসেছিলেন। তার চোখে উদ্বেগ এবং উৎকণ্ঠা। বারান্দার বাতি নেভানো, বাইরে থেকে তাকে দেখা যায় না। তিনি আজ সুন্দর করে সেজেছেন। কলাপাতা রঙের সিল্কের শাড়িও পরেছেন, কপালে টিপ। তার নাকের হিরে নাকফুল অন্ধকারেও ঝকমক করছে। হারুন বারান্দায় ঢুকতেই শায়লা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। 2 মিনিট বারান্দায় বসো, ঠান্ডা হও, তারপরে ঘরে যাবে। হারুন কথা বাড়ালেন না, স্ত্রীর সামনের চেয়ারে এসে বসলেন। শায়লা বললেন, লাচ্ছি বানিয়ে রেখেছি, লাচ্ছি খাও। হারুন টেবিলের দিকে তাকালেন। 2 গ্লাসে লস্যি, গ্লাস পিড়ি চিটিয়ে ঢাকা। শায়লা একটা গ্লাস এগিয়ে দিলেন। হারুনের ভ্রুটা কুঁচকে গেল। পটাশিয়াম সায়ানাইড নামক ভয়ঙ্কর বিষ কি এই গ্লাসেই মেশানো? তিনি স্ত্রীর দিকে তাকালেন। বারান্দার অল্প আলোয় শায়লার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। লাচ্ছি খাবো না। বিয়ের দিন লাচ্ছি খাওয়া আমাদের অনেক দিনের রিচুয়াল। প্লিজ গ্লাসে চুমুক দাও। এত সাদাসিধে করছেন কেন? আজই কি তাহলে সেই বিশেষ দিন? আজ সারা রাত আমরা ঘুমাবো না, গল্প করব। বিয়ের রাতটা যেভাবে গল্প করে কাটিয়েছি তোমার মনে আছে না? হুম। রাত 3টার সময় কে 2 গ্লাস লাচ্ছি নিয়ে দরজা ধাক্কা দিল তোমার মনে আছে? হুম। হুম না করে তার নামটা বলো, দেখি তোমার স্মৃতিশক্তি কেমন। তোমার ভাবি লাচ্ছি এনেছিলেন। গুড, তোমার স্মৃতিশক্তি ভালো। এখন লক্ষ্মী ছেলের মতো লাচ্ছিটা খাও, আমি অনেক যত্ন করে বানিয়েছি। তোমার হাতের লাচ্ছিটা আমাকে দাও, আর আমারটা তুমি খাও। যুক্তি দিয়ে বললে সে সন্দেহ করবে না। বললেই হবে তোমার হাতের গ্লাসটা বেশি পরিষ্কার, ওই গ্লাসটা দাও। কি হলো, চুমুক দাও। কিন্তু হারুন হাতঘড়ির দিকে তাকিয়েই থাকলো। কি দেখছো? কই, না না, কিছু দেখছি না।
লাচ্ছিটা খেতে ভালো হয়েছে না? হুম বিয়ের রাতের মতো হয়েছে। হুম এই লাচ্ছিটার দই ঘরে পাতা। হুম তুমি দেখি হু হু করেই যাচ্ছ। ভালো কথা, তুমি চায়ের মতো চুকচুক করে খাচ্ছ কেন? একটানে শেষ করো। হারুন একটানে গ্লাস শেষ করলেন। ঘড়ি থেকে চোখ ফিরিয়ে নিলেন। মৃত্যু হলে এতক্ষণে হয়ে যেত। শায়লা বললেন, আমি বাথটাব পানি দিয়ে ভর্তি করে রেখেছি, তারপর আমরা একসঙ্গে খাবো। আমি খেয়ে এসেছি। কোথায় খেয়ে এসেছো? এক পেশেন্টের বাসায় গিয়েছিলাম, পেশেন্ট জোর করে খাইয়ে দিয়েছে। মেনু কি ছিল? ওই তো কই মাছের ঝোল আর 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 কি? ইলিশ মাছ ভাজা। আরাম করে খেয়েছো? হুম কই মাছের কাঁটার জন্য রাতে তুমি কই মাছ খাও না, ইলিশ মাছ খাও না, গন্ধ লাগে এই কারণে। আজ এই দুই নিষিদ্ধ বস্তুই খেয়ে এসেছো, তাও তোমার এক পেশেন্টের বাড়িতে, যেখানে তুমি জানো আজ আমাদের ম্যারেজ ডে, বাসায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। জানো না? জানি। তুমি কি সত্যিই খেয়ে এসেছো? না। মিথ্যে কথাটা কেন বলেছো আমি জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ জানতে চাচ্ছি না। আমি আজ কোনো কিছু নিয়েই হইচই করব না, ঝগড়াও করব না। তুমি তো কখনোই হইচই করো না, ঝগড়া করো না। তা ঠিক, মাঝে মাঝে করতে ইচ্ছা করে। আজ রাতে টেলিফোন করে সিরিয়াস ঝগড়া করেছি না? এরকম আর হবে না। উঠো তো, গোসল করবে। বাথরুমের জলে গা ডুবিয়ে হারুন শুয়ে আছে, শীতল জল। হঠাৎ হারুন শুনতে পেল তার মায়ের কণ্ঠস্বর। তার মা তাকে বলল খাবারের মধ্যেই পটাশিয়াম আছে, কিছুতেই ওটা খাবি না। হারুন খাচ্ছেন, খেতে অসাধারণ হয়েছে। পটাশিয়াম সায়ানাইড দেওয়া থাকলে হয়তো আগেই কাম কাভার হয়ে যেত। মা আবারও ভুল করলেন। খাবারে পটাশিয়াম সায়ানাইড দেওয়া থাকলে মন্দ হতো না, এক ধাক্কায় সব ঝামেলা থেকে মুক্তি। মৃত্যুর পরে মায়ের মতো আত্মা হয়ে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়ানো যায়। মিশির আলী কুরিয়ারে একটি দীর্ঘ চিঠি পেয়েছেন। চিঠির প্রেরকের নাম শায়লা রশিদ। পুনশ্চতে লেখা, ডক্টর হারুন রশিদ নামে যে ডাক্তার আপনার চিকিৎসা করেছেন, আমি তার স্ত্রী। 10 পৃষ্ঠার চিঠি। এক বৈঠকে যে লেখা এটা বোঝা যাচ্ছে। চিঠি লিখতে লিখতে উঠে গিয়ে আবার বসলে লেখার টানটা সাধারণত কমে যায়, লেখার গতিও কমে যায়। চিঠি না পড়ে মিশির আলী পত্র লেখিকার বিষয়ে কিছু সিদ্ধান্তে পৌঁছলেন। 1. মহিলা ধৈর্যশীল। যিনি এক বৈঠকে এত বড় চিঠি লিখবেন তার ধৈর্য থাকতেই হবে। 2. মহিলা শান্ত, তার মধ্যে অস্থিরতা নেই। মানসিক অস্থিরতার ছাপ লেখায় চলে আসে। এই মহিলার হাতের লেখাতেও কোনো অস্থিরতা নেই। 3. ভদ্রমহিলা অত্যন্ত গোছানো, কারণ তিনি চিঠি লেখার সময় বাংলা ডিকশনারি পাশে নিয়ে বসেছেন। প্রতিটি ভুল বানান কেটে শুদ্ধ বানান লিখেছেন। 4. মহিলা বুদ্ধিমতী, কারণ তিনি ব্যবস্থা করেছেন মিশির আলী যেন পুরো চিঠিটাই পড়েন। সম্বোধনেই সে ব্যবস্থা করা। মহিলা মিশির আলীকে বাবা বলে সম্বোধন করেছেন। বাবা সম্বোধনে লেখা চিঠি অগ্রাহ্য করা কোনো পুরুষের পক্ষেই সম্ভব না। মেয়েদের পক্ষে মা সম্বোধনের চিঠি অগ্রাহ্য করা খুবই সম্ভব। তারা নানাভাবে মা ডাক শুনে অভ্যস্ত। পুরুষেরা বাবা শুনতে অতটা অভ্যস্ত নয়। কেউ বাবা বলে ডাকলে সেই ডাকটা পুরুষদের মাথার ভেতর ঢুকে যায়। মিশির আলী চিঠি পড়তে শুরু করলেন। তার হাতে একটা লাল কালির বল পয়েন্ট। মিশির আলীর ধারণা চিঠির কোনো কোনো জায়গায় লাল কালি দিয়ে আন্ডারলাইন করতে হতে পারে। এই কাজটা প্রথম পড়াতেই শেষ হয়ে যাওয়া ভালো। প্রিয় বাবা। মিশির আলী লাল কালি দিয়ে প্রিয় বাবা আন্ডারলাইন করলেন। সম্বোধন পড়ে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। একজন চিরকুমার মানুষের কন্যা থাকার কথা না। কন্যা স্থানীয় অনেকেই থাকবে, তারা বাবা ডাকবে না, চাচা ডাকবে কিংবা আধুনিক কেতায় আঙ্কেল ডাকবে। আপনাকে আমি কেন বাবা ডাকছি তা অন্য কোনো দিন ব্যাখ্যা করব। মিশির আলী আবারও লাল কালি দিয়ে দাগ দিলেন। অন্য কোনো দিন ব্যাখ্যা করব, এই বাক্যটার নিচে দাগ পড়ল। আপনি অনেকের অনেক জটিল সমস্যার সহজ ব্যাখ্যা দিয়ে
সবাইকে চমকে দিয়েছেন। আমি আপনাকে অতি জটিল একটা সমস্যা দিচ্ছি। সমস্যার ব্যাখ্যা আমি নিজে নিজে বের করেছি। ব্যাখ্যা ঠিক আছে কিনা তা শুধু আপনি বলে দেবেন। এই দীর্ঘ চিঠিতে আমি শুধু সমস্যাটি বলবো, ব্যাখ্যায় যাব না। আপনি রহস্য সমাধানের পর আমি আমার সমাধান বলবো। আপনার সঙ্গে রহস্য সমাধান খেলা আমি খেলতে পারি না, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। যাই হোক, এখন সমস্যাটা বলি। অল্প বয়সে আমার বাবা মা দুজনই মারা যান। আমি বড় হই আমার ছোট চাচার আশ্রয়ে। চাচা চাচি দুজনই মহাপুরুষ পর্যায়ের মানুষ ছিলেন। আমার বাবা মা নেই, এটা তারা কোনোদিনই বুঝতে দেননি। ছোট চাচিকে আমি চাচি না ডেকে সবসময়ই মা ডেকেছি। চাচাকে বাবা ডাকতে শুরু করেছিলাম, চাচা ডাকতে দেননি। মিসির আলি লাল কলমে পুরো প্যারাটাই দাগ দিলেন। তার সামান্য পুরোটা কুঞ্চিত হলো। মেয়েটা তাকে যে কেন বাবা বলে সম্বোধন করেছেন, এইবার মনে হয় তার কারণটা তার কাছে পরিষ্কার হতে শুরু করেছে। সে নিজের বাবাকে বাবা বলে ডাকতে পারেনি, চাচাকে ডাকতে গিয়েছিল, অনুমতি পায়নি। বাবা ডাকার তীব্র ইচ্ছে থেকেই কি এই বাবা সম্বোধন? মেয়েটি কি একজন ফাদার ফিগার খুঁজছে? আমার চাচা চাচি অনেক যাচাই বাছাই করে আদর্শ এক পাত্রের সঙ্গে আমার বিয়ে দিলেন। পাত্র আদর্শ, কারণ তার চেহারা রাজপুত্রের মতো। আফ্রিকান কালো রাজপুত্র না, গ্রিক রাজপুত্র, আর্য সন্তান। আপনি তো আমার স্বামীকে দেখেছেন, বলুন সে রাজপুত্র না? এখনো বিশ্বে চিন্তায় ভাবনায় চোখের নিচে কালি জমেছে, মাথায় টাক পড়েছে। মন্ত্রীপুত্র টেকো হলেও মানিয়ে যায়, টাক মাথার রাজপুত্র মানায় না। যাই হোক, আমার রাজপুত্র ডাক্তার, পড়াশোনা করেছেন আমেরিকায়, ব্রিলিয়ান্ট ছাত্র। চোখের কর্নিয়া রিপ্লেসমেন্টের একটি বিশেষ অপারেশন তার আবিষ্কার। মেডিকেল জার্নালে হারন্স কর্নিয়া গ্রাফটিং হিসাবে এর উল্লেখ আছে। এই রাজপুত্রের ঢাকা শহরের ওয়ারিতে একটা দোতলা বাড়ি আছে। বাড়ির নাম ছায়াকুটির। ছায়া আমার শাশুড়ির ডাকনাম। আমার শ্বশুর সাহেব স্ত্রীকে যে নামে ডাকতেন, বাড়ির কপালেও সেই একই নাম জুটল। তাদের দুটা গাড়ি আছে, একটা কালো রঙের মরিস মাইনার, একটা লাল রঙের ভক্সওয়াগন। আমার শ্বশুর সাহেব ব্যাংকার ছিলেন, হাসি খুশি ফুর্তিবাজ মানুষ। বিয়ের পানচিনিতে তাকে আমি প্রথম দেখি। আমাকে পাশে বসিয়ে তিনি বললেন, আমার ছেলে আমাকে ডাকে বাবুই। তাকে শেখানো হয়েছিল বাবাই ডাক। সে ডাকা শুরু করলো বাবুই। আমি তার কাছে হয়ে গেলাম পক্ষী। তুমিও আমাকে বাবুই ডাকবে। পুত্র এবং পুত্রবধূ দুজনের কাছেই আমি পক্ষী হিসাবে থাকব। আমার শ্বশুর সাহেবকে আমার বাবুই ডাকা হয়নি। আমাদের বিয়ে হলো রাত 8টায়। উনি সেই রাতেই 11টার দিকে মারা গেলেন। বিয়ের আনন্দ বাড়ি শোকে ডুবে গেল। আমার শাশুড়ি এমনভাবে আমার দিকে তাকালেন যেন আমি সাক্ষাৎ ডাইনি। আমার কারণেই আমার শ্বশুর মারা গেছেন। আমি দিশেহারা হয়ে গেলাম। বাসর রাত নিয়ে কত সুন্দর সুন্দর গল্প শুনেছি। আমাদের বাসর ছিল বেহুলা লক্ষিন্দর টাইপ বাসর, যেন আমাদের দুজনের মাঝখানে কিলবিল করছে ভয়ঙ্কর কালো সাপ। আমার শাশুড়ি শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, কথাবার্তা খুব কম বলতেন। শুধু নিজের ছেলের সঙ্গে গলা নিচু করে নানান কথা বলতেন। তিনি এক অর্থে ভাগ্যবতী ছিলেন, ছেলে পেয়েছেন মাতৃভক্ত। বিদ্যাসাগর মায়ের জন্য সাঁতরে দামোদর নদী পার হয়েছিলেন, আমার শাশুড়ির ছেলে মায়ের জন্য সাঁতরে যমুনা পার হতো, যদি সে সাঁতার জানত। হারুন সাঁতার জানে না। হারুনের মাতৃভক্তির নমুনা না দিলে আপনি বুঝবেন না। আমি নমুনা দিচ্ছি। আমার শাশুড়ি তার শোবার ঘরের দরজা কখনো বন্ধ করতেন না, সারা রাত দরজা খোলা থাকত। কারণ তার ছেলের ভয় পাওয়ার রোগ আছে। ভয় পেলে সে যেন যে কোনো সময়ে মার ঘরে যেতে পারে, তাই এই ব্যবস্থা। এমন অনেকবার হয়েছে গভীর রাতে ঘুম ভেঙে দেখেছি আমার বিছানার পাশে সে নেই। আমি আমার শাশুড়ির ঘরে উঁকি দিয়ে দেখেছি
মাতা পুত্র খাটের উপর বসে গল্প করছে। দুজনই আনন্দিত। আমি সবসময় চেষ্টা করতাম ওরা যেন আমার উপস্থিতির টের না পায়, কিন্তু প্রতিবারই আমার উপস্থিতি আমার শাশুড়ি টের পেতেন এবং বিরক্ত কিন্তু শান্ত গলায় বলতেন, বৌমা তুমি শুয়ে পড়ো, আমি ওকে পাঠাচ্ছি। আমার এবং হারুনের আলাদা কোনো জীবন ছিল না। মনে করুন রেস্টুরেন্টে খেতে যাব, সেখানেও আমার শাশুড়ি। হারুন মাকে ছাড়া কোথাও যাবে না। আমার শাশুড়ি আপত্তি করতেন। তিনি বলতেন, তোরা দুজন খেতে যাচ্ছিস যা, আমি কেন? হারুন রেগে গিয়ে বলতো, তোমাকে ছাড়া আমি যদি রেস্টুরেন্টে খেতে যাই তাহলে আমার নাম হারুন রশিদ না, আমার নাম কুত্তা রশিদ। এরপর আর কারোরই কিছু বলার থাকে না। তবে একবার শুধু আমরা দুজন কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। গাড়ি নিয়ে গিয়েছিলাম। গাড়ি হারুন ড্রাইভ করেছে, আমি বসেছি তার পাশে। কি আনন্দের ভ্রমণ যে সেটা ছিল! থামতে থামতে যাওয়া, পথের পাশের ছোট্ট চায়ের দোকানে গাড়ি থামিয়ে চা খাওয়া, যাওয়ার পথে এক জায়গায় হাট পড়ল। আমরা গ্রাম্য হাটে ঘুরে বেড়ালাম, কাঁচা মরিচ পটলের দাম করলাম। আনন্দ করতে করতে আমরা কক্সবাজারে পৌঁছালাম রাত 8টার দিকে। পর্যটনের একটা হোটেল আছে, শৈবাল নাম। সেখানে আমাদের একটা ডিলার রুম বুকিং দেওয়া ছিল। শৈবালের লজে এসে আমি হতবম্ব হয়ে দেখি আমার শাশুড়ি বিশাল এক সুটকেস নিয়ে লজে বসে আছেন। প্রথমে ভাবলাম চোখে ভুল দেখছি। আমি হারুনের দিকে তাকালাম। সে আনন্দিত গলায় বলল, শায়লা, মাকে দেখে তুমি সারপ্রাইজ হয়েছো কিনা বলো। আমি শীতল গলায় বললাম, সারপ্রাইজ হয়েছি। সে বলল, বেশি সারপ্রাইজ না মিডিয়াম সারপ্রাইজ? বেশি সারপ্রাইজ। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি এই কাজ করেছি। মাকে প্লেনের টিকিট কেটে দিয়ে এসেছিলাম। আমরা রওনা হবার পর মা প্লেনে উঠেছেন, আমাদের আগে পৌঁছে গিয়েছেন। ভালো করেছি না? ভালো করেছ। আমি সাঁতার জানি না তো, মা পাশে থাকলে ভয় নেই। মা আবার সাঁতারে এক্সপার্ট। কক্সবাজার ট্রিপটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার ধারণা সেখানেই আমি কনসিভ করি। এইসব জিনিস মেয়েরা বুঝতে পারে। আমি আমার বাবুর নামও ঠিক করে ফেলি। ছেলে হোক বা মেয়েই হোক, আমার বাবুর নাম হবে সাগর। কক্সবাজার থেকে ফেরার 8 মাসের মাথায় সাগরের জন্ম হলো। কি সুন্দর ফুটফুটে ছেলে, বড় বড় চোখ। আমি তার চোখের দিকে তাকালেই সাগর দেখতে পাই। বাবুকে যখনই কোলে নিতাম আমার কাছে মনে হতো আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। এই পৃথিবীতে আমার আর কিছু চাইবার নেই। 1 সেকেন্ডের জন্যও বাবুকে চোখের আড়াল করতে ইচ্ছা করত না। বাধ্য হয়ে আমি বাবুকে না দেখে থাকতাম, কারণ আমি তখন কেমিস্ট্রির লেকচারশিপের চাকরি পেয়েছি, সরকারি কলেজের চাকরি। ক্লাস বেশি না, কিন্তু ছুটির দিন ছাড়া প্রতিদিনই যেতে হতো। প্রিন্সিপাল ছিলেন খুবই কড়া। চিল আকাশে ওড়ে, তার দৃষ্টি থাকে স্থলে। আমি কলেজে ছাত্র পড়াই, আমার মন পড়ে থাকে বাবুর কাছে। আমার শাশুড়ি কি ঠিকমতো দেখাশোনা করছেন? কাজের মেয়েটা কি পানি সেদ্ধ করে ফর্মুলা বানাচ্ছে, নাকি ট্যাপের পানি দিয়েই কাজ সারছে? সাগর কি ভেজা কাঁথায় শুয়ে আছে? তার কাঁথা কি সময় মতো বদলানো হচ্ছে? তাকে গোসল দেওয়ার সময় কানে পানি ঠোকেনি তো? বিছানার ঠিক মাঝখানে থেকে শোয়ানো হচ্ছে তো? সিলিং ফ্যানের নিচে শোয়ানো হচ্ছে না তো? কত রকম দুর্ঘটনা হয়। দেখা গেল ফ্যান সিলিং থেকে খুলে নিচে পড়ে গেছে। একটা শিশুকে একা বড় করা যায় না, সবার সাহায্য লাগে। হারুনের কোনো সাহায্য আমি পেলাম না। সব বাবাই প্রথম সন্তান নিয়ে অনেক আহ্লাদ করে, বাচ্চা কোলে নিয়ে বসে থাকা, ছবি তোলা। হারুন তার কিছুই করল না। একসময় সে আলাদা বিছানা করে ঘুমোতে শুরু করল। রাতে বাচ্চা জেগে থাকে, কান্নাকাটি করে, তার নাকি ঘুমের সমস্যা হয়। একদিন অবাক হয়ে দেখি হারুনের গলায় 2টা তাবিজ। নাটকে গ্রামের চরিত্রে অভিনয় করলে মোটা মোটা রূপার তাবিজ পরে, সেরকম তাবিজ। আমি বললাম, তাবিজ কিসের? সে জবাব দেয় না, আমতা আমতা করে। খুব চেপে ধরায় বলল, মা দিয়েছে, সামনে আমার মহা বিপদ, এই জন্যই এই তাবিজ বিপদ কাটিয়ে দেবে। আমি বললাম, উনি কি করে বুঝলেন সামনে তোমার মহা বিপদ? মা স্বপ্নে দেখেছেন, উনি স্বপ্নে যা দেখেন তাই হয়। স্বপ্নে কি দেখেছেন?
মার স্বপ্ন তোমাকে বলবো না। কেন বলবে না? মা নিষেধ করেছেন। আমি অতি দ্রুত দুয়ে দুয়ে চার মেলালাম। আমাকে স্বপ্ন বলতে নিষেধ করা হয়েছে, এর অর্থ একটাই, স্বপ্নে আমার ভূমিকা আছে। খুব সম্ভব হারুনের মহাবিপদের সঙ্গে আমি যুক্ত। আমি বললাম, তোমার মহাবিপদে কি আমার কোনো ভূমিকা আছে? মহাবিপদটা কি আমি ঘটাচ্ছি? হুম। আমি বললাম, তোমাকে আমি খুন করছি এরকম কিছু? হুম। খুনটা করছি কিভাবে? গলা টিপে? ছুরি দিয়ে গলা কেটে। এই জন্যই কি তুমি আলাদা ঘুমাও? হুম। তুমি বুদ্ধিমান আধুনিক একজন মানুষ, বিদেশে পড়াশোনা করেছ, স্বপ্নের মতো হাস্যকর জিনিসে তুমি বিশ্বাস করো? না। তাহলে গলায় তাবিজ ঝুলিয়ে ঘুরছ কেন? তাবিজ খোলো। মা রাগ করবে। মাই তোমার সব, আমি কিছু না। তোমার ছেলে কিচ্ছু না। তোমাকে একটা অনুরোধ করব, তোমাকে সেই অনুরোধ রাখতেই হবে। বলো, রাখবে? রাখবো। আমার হাত ধরে বলো, রাখবে? সে অনুরোধ রাখবে? এবং আমার এই অনুরোধের কথা মাকে জানাতে পারবে না। জানাবো না। আমার অনুরোধ হচ্ছে, তুমি একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া করবে। সেই ফ্ল্যাটে আমি, তুমি এবং বাবু থাকব। তোমার মা থাকবেন না। হারুনের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। দিনে দুপুরে ভূত দেখলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা। সে বিড়বিড় করে বলল, এই স্বপ্নটাই মা দেখেছেন। আমি বললাম, বিড়বিড় করবে না, পরিষ্কার করে বলো, এই স্বপ্নটাই মা দেখেছেন নাকি? মা স্বপ্ন দেখেছেন মাকে বাড়িতে রেখে আমরা তিনজন আলাদা ফ্ল্যাট ভাড়া করেছি, তারপর তুমি আমাকে খুন করেছো। তোমার মা স্বপ্নে যাই দেখুন, তুমি আমাকে কথা দিয়েছ আলাদা ফ্ল্যাট ভাড়া করবে। তুমি যদি ফ্ল্যাট ভাড়া না নাও, তাহলে আমি কিন্তু বাবুকে নিয়ে চাচার বাসায় চলে যাব। বাকি জীবন তুমি আমার বা তোমার ছেলের দেখা পাবে না। আই মিন ইট। ফ্ল্যাট ভাড়া করব। সত্যি? হ্যাঁ, সত্যি। হারুন সত্যি সত্যি ফ্ল্যাট ভাড়া করল। 3 তলায় 4 কামরার সুন্দর ফ্ল্যাট, দক্ষিণে খোলা, বারান্দা আছে। ফ্ল্যাট দেখে আমি মুগ্ধ। হারুনদের পুরনো বাড়ির উঁচু সিলিং আমার খুব অপছন্দ ছিল। সেই বাড়ির চারদিকে বড় বড় গাছপালা, গাছের জন্য বাড়িতে আলো ঢুকতে পারত না এমন অবস্থা। ফ্ল্যাট বাড়িটায় অনেক আলো, অনেক হাওয়া। এপ্রিল মাস থেকে বাড়ি ভাড়া নেওয়া হলো। আমরা ঠিক করলাম এপ্রিল মাসের 1 তারিখ এপ্রিল ফুলস ডে। সেদিন নতুন ফ্ল্যাটে না গিয়ে 2 তারিখে উঠব। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি ব্যাপারটা নিয়ে খুব হইচই করবেন, বেঁকে দাঁড়াবেন। সেরকম কিছুই করলেন না, বরং শান্ত গলায় বললেন, ঠিক আছে, যাও। সপ্তাহে 1 দিন বাবুকে এনে আমাকে দেখিয়ে নিয়ে যাবে। আমি বললাম, অবশ্যই। শাশুড়ি বললেন, তোমার চাচার বাড়ি থেকে কাউকে স্থায়ীভাবে এনে তোমাদের ফ্ল্যাটে রাখতে পারো কিনা দেখো। তুমি কলেজে চলে যাবে, কাজের মেয়েদের হাতে এত ছোট বাচ্চা রেখে যাওয়া ঠিক না। আমি বললাম, সেই ব্যবস্থা করব। মহা আনন্দে আমি গোছগাছ শুরু করলাম। নতুন সংসার শুরু করতে যাচ্ছি, সেই আনন্দেও আমি আত্মহারা। মার কঠিন বলয় থেকে হারুনের মুক্তিও অনেক বড় ব্যাপার। এপ্রিল মাসের 2 তারিখ বাড়ি ছাড়ব। 1 তারিখে দুর্ঘটনা ঘটল। আমার বাবু মারা গেল। আমি তখন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি। কলেজের প্রিন্সিপাল হঠাৎ ক্লাসে ঢুকে বললেন, শায়লা, আপনি এক্ষুনি বাড়ি যান, আপনার বাচ্চা অসুস্থ। আমার গাড়ি আছে, গাড়ি নিয়ে যান। বাড়িতে পৌঁছে দেখি আমার শাশুড়ি মৃত বাচ্চা কোলে নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছেন। তিনি ক্ষীণ গলায় বললেন, বৌমা, সব শেষ। আমার বাচ্চাটি কিভাবে মারা গেল, তার কি হয়েছিল, আমি কিছুই জানতে পারিনি। আমার শাশুড়ি আমাকে বলেননি। যে কাজের মেয়েটি বাচ্চার দেখাশোনা করত, তাকেও পাওয়া যায়নি। দুর্ঘটনার দিন কাচের জগ ভাঙার মতো অতি গুরুতর অপরাধে তার চাকরি চলে যায়। আমার শাশুড়ি তাকে বেতন দিয়ে বিদায় করেও দেন। বাসায় একজন কেয়ারটেকার থাকত, সবুর মিয়া। সবুর মিয়াও ঘটনার সময় বাসায় ছিল না। শাশুড়ি তাকে কি এক কাজে নারায়ণগঞ্জ পাঠিয়েছিলেন। আমি শাশুড়ির কাছ থেকে ঘটনা জানতে চেয়েছি।
তিনি কিছুই বলেননি, শুধু বলেছেন, আমি কিছু বলবো না, তোমরা ফ্ল্যাট বাড়িতে চলে যাও, আমাকে কিছু জিজ্ঞেস করবে না। আমি বাচ্চাটার সুরতহাল করতে পারতাম, তার জন্য পুলিশ কেস করতে হতো, সেটা করা সম্ভব ছিল না। আমার নিজের মাথাও তখন পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। চোখ বন্ধ করলেই দেখতাম আমার ছোট্ট বাবু হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। তার সব ঠিক আছে, হাসি হাসি মুখ, বড় বড় মায়া ভর্তি চোখ, শুধু মুখ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে। দীর্ঘদিন গুলশানের এক মনোরোগ ক্লিনিকে আমাকে কাটাতে হয়েছে। সেখানেই আমি একবার ঘুমের ওষুধ খেয়ে সুইসাইডের চেষ্টা করি। তারপর অনেক দিন কেটে গেছে। আমার শাশুড়ি মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু। ডায়রিয়া হয়ে মহাখালী কলেরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু মৃত্যুর পরও তিনি আমার স্বামীকে ছাড়েননি। এখনও হারুনের ঘাড়ে ভর করে আছেন। তিনি হারুনকে কন্ট্রোল করে যাচ্ছেন। হারুন তার জীবিত মায়ের দ্বারা যেভাবে চালিত হতো, মৃত মাও তাকে সেভাবেই চালিত করছে। আমাদের আর কোনো ছেলে মেয়ে হয়নি, কারণ আমার শাশুড়ি তার অতি আদরের ছেলেকে বলেছেন যেন আমার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক না হয়। আমি আপনাকে লেখা আমার এই দীর্ঘ চিঠি এখানে শেষ করছি। আপনাকে বাবা সম্বোধন করেছি যেন আপনি চিঠির এক কন্যার প্রতি দয়া করেন এবং চিঠি কন্যার পুত্রের মৃত্যু রহস্য বের করেন। আমার ধারণা, এই রহস্য ভেদ হওয়া মাত্র হারুনের মোহমুক্তি ঘটবে। সে তার মৃত মাকে ঘাট থেকে ছেড়ে ফেলবে। আমি হারুনকে নিয়ে সত্যিকার সংসার শুরু করতে পারব। বিনীতা, চিঠি কন্যা শায়লা। পুনশ্চ, বাবা, আপনি আমার এই চিঠির বিষয়টি যদি হারুনের কাছ থেকে লুকিয়ে রাখেন তাহলে খুব খুশি হব। সে এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত। চিঠির বিষয় জানলে সে আরও আওলায় যাবে। আমি এই অবস্থাটা চাচ্ছি না। সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনি তার চিকিৎসা করুন, তাও চাচ্ছি না। তার অসুস্থতা আপনি সারাতে পারবেন না। জগতের কোনো সাইকিয়াট্রিস্টেরই এই ক্ষমতা নেই। পুনশ্চ, দীর্ঘ চিঠিতে অনেক কঠিন কঠিন বিষয় লিখেছি, এখন হালকা কিছু লিখি। একটা ধাঁধা ধরি, দেখি আপনি পারেন কিনা। ধাঁধাটার দুটো অংশ আছে। এমন একটা প্রাণী যে বাস করে পানিতে, কিন্তু সে স্থলের প্রাণী। স্থলের প্রাণী হয়েও একবারও সে স্থলে যায় না, জীবন পার দেয় পানিতে। প্রাণীটির নাম কি? দ্বিতীয় ধাঁধা, এটিও একটি প্রাণী। এই প্রাণীটি জলের প্রাণী। তার জন্ম ও মৃত্যু সবই কিন্তু স্থলে। জলজ প্রাণী হয়েও সে একবারও জলের ধারে কাছে যায় না। বাবা, আপনি কি বিরক্ত হলেন? চিঠির জন্য বিরক্ত না হলেও পুনশ্চতে যে ধাঁধার কথা লিখেছি তার জন্য নিশ্চয়ই বিরক্ত হয়েছেন। এই ধাঁধা দুটির একটি সমস্যা আছে, উত্তর না জানলে কষ্ট হয়, নিজেকে তুচ্ছ মনে হয়। আমি অনেক দিন এই কষ্টের ভেতর দিয়ে গিয়েছি। প্রিয় পাঠক, আপনারা মিশালি চশমার বইটির প্রথম দুটো অধ্যায় পড়েছেন। প্রথম অধ্যায় দুটি হলো প্রস্তাবনা। এখন আমি মূল অংশে যাচ্ছি। এই অংশটি আমি উত্তম পুরুষে লিখছি, কারণ আমি নিজেও এই গল্পের সঙ্গে যুক্ত। আমি মিশির আলীকে বললাম, আপাতত আপনি আমাকে ভূতের হাত থেকে বাঁচান। একটা ভূত আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। কাঠের ফ্লোরে সে রাতে হাঁটাহাঁটি করে। আমি নিজেও ভূতটাকে দেখেছি। কাঠ দিনের গরমে প্রসারিত হয়, রাতের ঠান্ডায় সংকুচিত হয়, তখনই নানা শব্দ হয়। আমি এই ব্যাপারটা মানলাম, কিন্তু রান্নাঘরের ভূতটা জল ছাড়ে। জল পড়ার শব্দ রোজ রাতেই আমি 2-3 বার করে শুনি। রাতে চারিদিক থাকে নীরব। আপনার নিচের তলা বা উপরের তলার লোকজন যখন কল ছাড়ে তখন সেই শব্দ ভেসে আসে। এর বেশি কিছুই না। আপনি ভূতের ভয়ে মানসিকভাবে উত্তেজিত থাকেন বলে হালকা পানি পড়ার শব্দ বড় হয়ে কানে বাজে। সরাসরি যে ভূত দেখেছি সেটা কি? বিছানা থেকে নেমে বাথরুমে গেলাম, হাঁটু সাইজের একটা ভূত দেওয়ালে এ মাথা থেকে ও মাথা চলে গেল এবং তারপরে মিলিয়ে গেল। আপনি নিজের ছায়া দেখেছেন। ঘরের সব বাতি নিভিয়ে দিন, ওই রাতের মতো বিছানা থেকে নামুন, বাথরুমে যান, নিজের ছায়াই দেখবেন। আমি তাই করলাম। নিজের কোনো ছায়া দেখলাম না। আমি টিভি ছাড়তেই দেওয়ালে নিজের ছায়া দেখতে পেলাম। ওই রাতে নিশ্চয়ই আপনার টিভিটা খোলা ছিল,
টিভি স্ক্রিন থেকে আসা আলোয় আপনার ছায়া পড়েছে। টিভি ছাড়ুন, হেঁটে বাথরুম পর্যন্ত যান, ছায়াকে হেঁটে যেতে দেখবেন। এখন তো আর তার প্রয়োজন দেখছি না। ভয় কেটেছে? হ্যাঁ। এখন কি রাতে বাতি নিভিয়ে ঘুমোতে পারবেন? না। বাতি জ্বালিয়েই ঘুমোবেন, সমস্যা কিছু নেই। ঘুমোবার জন্য অন্ধকার কোনো পূর্ব শর্ত না। আচ্ছা, ভালো কথা, এ বাড়িতে গেস্ট রুম আছে না? আছে। আগামী কয়েকদিন যদি আমি আপনার গেস্ট রুমে বাস করি তাহলে কি কোনো সমস্যা হবে? কেন থাকতে চাচ্ছেন? এমনি, অনেকদিন একা বাস করছেন, একজন সঙ্গী পেলে আপনার তো ভালোই লাগবে। কবে থেকে থাকা শুরু করবেন? আজ থেকে। আমি প্রয়োজনীয় কাপড় চোপড় সঙ্গে করে এনেছি, কিন্তু টুথপেস্টটা আনা হয়নি। টুথব্রাশ এনেছি, একটা টুথপেস্ট কিনতে হবে। এতক্ষণ চোখে পড়েনি, এখন চোখে পড়ল। মিসির আলি ছোট্ট একটা চামড়ার সুটকেস এবং একটি হাত ব্যাগ নিয়ে এসেছেন। কাজটা তিনি শুধু করেছেন আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আনন্দে আমার চোখে জল আসার জোগাড় হলো। প্রিয়জনদের নিষ্ঠুরতায় মানসিকভাবে ক্ষুব্ধ হয়েছিলাম। হঠাৎ করেই সেই ক্ষুদ্রতা দূর হলো। মিসির আলি বললেন, আপনি অনেক দিন থেকে বলেছিলেন আমার কোনো একটা রহস্যভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে চান। এই মুহূর্তে আমি একটা রহস্য নিয়ে ভাবছি। আপনি চাইলে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারেন। অবশ্যই যুক্ত হতে চাই। 10 পৃষ্ঠার একটা চিঠি এখনই আপনাকে দিচ্ছি। রসায়ন এক অধ্যাপিকা চিঠিটা দিয়েছেন। আপনি মন দিয়ে চিঠিটা 3 বার পড়বেন। ইতোমধ্যে আমি আপনার গেস্ট রুমে স্থায়ী হচ্ছি। ভালো কথা, আপনার এখানে কি চা খাওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা নেই। রাতে ঘুম না এলে আমাকে চা খেতে হয়। টি ব্যাগ, চা চিনির ব্যবস্থা করা দরকার। রান্নার চুলা ঠিক আছে তো? জানিও না। আপনি চিঠিটা পড়ুন, আমি পরিস্থিতি পর্যালোচনা করি। আমি চিঠিটা নিয়ে বসলাম। যথেষ্ট মনোযোগ দিয়েই পড়তে শুরু করলাম। 1-2 পৃষ্ঠা পড়ার পর স্বীকার করতে বাধ্য হলাম, রসায়নের এই অধ্যাপিকা বাংলা গদ্যের উপর ভালো দখল আছে। হাতের লেখাটাও গোটা গোটা, নির্ভুল বানান। চিঠির মূল বক্তব্য সন্তানের মৃত্যু রহস্যের সমাধান। আমার কাছে সমাধান খুব একটা কঠিন বলে মনে হলো না। সন্তানের মা সমাধান নিজেই করেছেন। সমাধানের স্পষ্ট ইঙ্গিতও চিঠিতে দেওয়া। ভদ্রমহিলা তার শাশুড়িকেই দায়ী করেছেন, এবং সেটাই স্বাভাবিক। এই বৃদ্ধা হত্যাকাণ্ডে নির্বিঘ্নে করার জন্য বাড়ির সবাইকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। খুনি বৃদ্ধার মোটিভও পরিষ্কার। এই বৃদ্ধা তার ছেলেকে কাছে রাখতে চান। তিনি চান না ছেলে আলাদা ফ্ল্যাটে ভাড়া করে থাকুক। ছেলেকে পাশে রাখার জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা তিনি করেছেন সেটাও কিন্তু কাজ করেছে। ছেলে নতুন কোনো ফ্ল্যাটে ওঠেনি। যে রহস্যের কথা চিঠিতে বলা হয়েছে সেই রহস্য বড়ই সাদামাটা রহস্য। রহস্যভেদের জন্য মিসির আলির মতো মানুষের লাগে না। আমার মতো গড়পর্তা মেধার যে কোনো মানুষই রহস্য ভেদ করতে পারবে। অনেকদিন পর হোটেলের রান্নার বাইরে খাবার খেলাম। বাবুর্চি মিসির আলি সাহেব। চিকন চালের ভাত, আলু ভর্তা, ডিম ভাজি এবং ডাল। খেতে বসে মনে হলো অনেক দিন এত ভালো খাওয়া হয়নি। মিসির আলি বললেন, বাঙালির রান্না 2 রকম, ব্যাপক আয়োজনের রান্না এবং আয়োজনহীন রান্না। আপনাকে কিছু রান্না আমি শিখিয়ে দেব। নিজে রাঁধবেন, নিজের রান্না খাবেন। আলু ভর্তার জন্য আলু আলাদা করে সেদ্ধ করতে হয় না, ভাতের সঙ্গে দিয়ে দেবেন। আর ডাল রান্নার মূল মন্ত্র হচ্ছে সিদ্ধ। যত সিদ্ধ হবে ডাল তত খেতে ভালো হবে, তবে তেলে বাগার দিতে হবে। সিদ্ধ হতে হতে ডাল যখন কলয়েড ফর্মে চলে যাবে তখন বাগার প্রক্রিয়া শুরু করবেন। বাগারের কারণে তেল ডালের কণার উপরে আস্তরণ তৈরি করবে। বাগারের তেলে বাঙালি মেয়েরা পেঁয়াজ রসুন ভেজে নেয়। আমি তার প্রয়োজন দেখি না। পেঁয়াজ রসুন ছাড়া ডাল রাঁধে বিধবারা। সেই ডাল খেতে সুস্বাদু। ইলিশ মাছ খুব অল্প আছে সিদ্ধ হয়, এটা কি জানেন? জানি না। মশলা মেখে ইলিশ মাছের টুকরো রোদে রেখে দিলেও সিদ্ধ হয়ে যায়। আপনাকে রোদে রাখতে হবে না, গরম ভাতের উপরে রেখে ঢাকনা দিয়ে রাখলে হবে। মশলা কি? মশলা হচ্ছে লবণ, আর কিছুই না। বাঙালি মেয়েরা ভাপা ইলিশে নানা রকম মশলা দেয়।
মশলা মাছের স্বাদ নষ্ট করে। কোন রকম মশলা ছাড়াই ভাপা ইলিশ একবার খেলেই আপনার মশলা খেতে ইচ্ছা করবে না। আগামীকাল রাতের সব রান্নাবান্না আমিই করব। মেনু ইলিশ মাছ, ডাল আর আলু ভর্তা। ভালো ঘিও কিনে আনবো। গরম ভাতের ওপর 1 চামচ ঘি ছেড়ে দেওয়া হবে। ভাতের গন্ধের সঙ্গে ঘিয়ের গন্ধ মিশিয়ে একেবারে অমৃত হয়ে যাওয়ার কথা ভেবেই আনন্দ পাচ্ছি। এক ধরনের উত্তেজনাও বোধ করছি। দুপুরে বাজার করতে হবে, একটা ফ্রিজও কেনা দরকার। ব্যাচেলার জীবনে কিছু আনন্দ আছে, তাই না? আমি ধাক্কার মতো খেলাম। আমার মনে হলো রান্নাবান্নার এই বিষয়টি মিসির আলি ইচ্ছে করে আমার ভেতর ঢুকিয়ে দিয়েছেন, যেন আমি ব্যস্ত থাকতে পারি। রাতের খাওয়া শেষ করে দুজনে বারান্দায় চেয়ার পেতে বসেছি। দক্ষিণমুখী বারান্দা, ভালো হাওয়া দিচ্ছে। দুজনের হাতেই সিগারেট। মিসির আলি সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, আজকাল সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। পড়েছেন? পড়েছি। আমার নিজের ধারণা, সিগারেটের প্যাকেটে এই সতর্কবাণী দেওয়ার পর থেকে সিগারেটের বিক্রি অনেক বেড়েছে। কেন? মানুষের মৃত্যু বিষয়ে আছে প্রচণ্ড ভীতি। সে মৃত্যু কি জানতে আগ্রহী। এই আগ্রহের কারণে অবচেতনভাবে মানুষ মৃত্যুর কাছাকাছি যেতে চায়। সিগারেট সেই কাছাকাছি থাকা সহজ উপায়। যুক্তি খারাপ না। যারা ছাদে বেড়াতে যায় তাদেরকে দেখবেন একসময় ছাদের রেলিংয়ে বসেছে। অতি বিপজ্জনক জেনেও এই কাজটা করছে। সেই সবের মূল কারণ একটাই, মৃত্যুর কাছাকাছি যাওয়া। মানুষ অতি বিচিত্র প্রাণী। তা ভালো কথা, আপনি কি আমার কন্যার চিঠিটা পড়েছেন? 3 বার পড়তে বলেছিলেন, আমি 2 বার পড়েছি। চিঠি পড়ে কি কোনো খটকা লেগেছে? হট করে আপনাকে বাবা বলে ডাকাটায় সামান্য খটকা লেগেছে। বাবা ডাক ছাড়া চিঠিতে আর তেমন কোনো খটকা নেই। চিঠি রহস্য তো আপনার মতো মানুষের পক্ষে মুহূর্তেই বের করার কথা। রহস্য বের করেছি। একটা কাগজে লিখে খামে বন্ধ করে রেখেছি। খামটা আপনি রাখবেন, তবে খুলে এখন পড়বেন না। কখন পড়ব? আপনি নিজে যখন রহস্যভেদ করবেন তখন পড়বেন। আমি রহস্যভেদ করব? হ্যাঁ, আপনিই করবেন। আমি আপনাকে সাহায্য করব। আপনি একা বাস করছেন, রহস্য নিয়ে কিছুদিন ব্যস্ত থাকবেন। মানব মনের গতি প্রকৃতি জানুন। আপনি লেখক মানুষ, এতে আপনারই লাভ হবে। সাগর নামের বাচ্চাটা যে সে তার দাদির কাছে খুন হয়েছে, এটা তো সহজ কথা, সহজেই বোঝা যাচ্ছে। চট করে সিদ্ধান্তে যাবেন না। মানসিকভাবে সম্পূর্ণ অসুস্থ না হলে কেউ এই কাজটা করতে পারে না। চিঠি পড়ে কি মনে হয় ছেলেটির দাদি মানসিকভাবে অসুস্থ? তা মনে হয় না। তাহলে কি ছেলের বাবা মানসিক রোগী? চিঠিতে সেরকমই আছে। হারুন নামের ডাক্তার তার মাকে দেখে, এইসব। এক কাজ করলে কেমন হয়, ডাক্তার ভদ্রলোকের সঙ্গে দেখা করুন, তাকে চোখ দেখাতে যান। আপনি লেখক মানুষ, উনি আপনাকে চিনতে পারবে। আমার ধারণা উনি মন খুলে আপনার সঙ্গে কথা বলবেন। রাত অনেকই হলো, চলুন ঘুমোতে যাওয়া যাক। খামটা দিন। ধাঁধার উত্তর কি? কোন দাদা? এই যে স্থলের প্রাণী জলে বাস করে, আবার জলের জীবন কাটায় স্থলে। দুটা একই প্রাণী, কল্পনার প্রাণী। জলের কোনো প্রাণী স্থলে বাস করে না, আবার স্থলের কোনো প্রাণী জলে বাস করে না। যান যান, ঘুমোতে যান। ফালতু ধাঁধা নিয়ে সময় নষ্ট করার মতো কোনো মানে হয় না। ডক্টর হারুনের কাছে মিসির আলি আমাকে নিয়ে গেলেন। এমনিতেই তার চোখ দেখাবার কথা, সঙ্গে আমিও দেখাবো। চোখ দেখাতে গিয়ে ডাক্তার সাহেবের আচার আচরণ লক্ষ্যও করব। তেমন সুযোগ হলে কিছু প্রশ্নও করব। তবে প্রশ্নের প্রয়োজন নেই। মানসিকভাবে বিপর্যস্ত একজন মানুষকে দেখলেই চেনা যাবে। তার চোখে থাকবে ভরসা হারানো দৃষ্টি। যেমন ভাবনা ঠিক তেমন। অস্থির ছটফটে একজন মানুষ, সারাক্ষণ ভুরু কুঁচকে আছেন, কথা বলছেন উঁচু গলায়। তার টেবিলে একটি চায়ের কাপ। তিনি কাপ হাতে তীব্র গলায় বললেন, এই ফজলু, এই চায়ের কাপ সরাওনি কেন? গাধা কোথাকার। বলেই আর দেরি করলেন না। চায়ের কাপ ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিলেন। অস্বাভাবিক কর্মকাণ্ড। তার টেবিলে বরফ মেশানো হলুদ রঙের পানীয়। রং দেখেই মনে হচ্ছে হুইস্কি।
যদি হুইস্কি হয় তাহলে ব্যাপারটা অবশ্যই অস্বাভাবিক। কোনো ডাক্তারই হুইস্কি খেতে খেতে তো রোগী দেখতে পারেন না। আমি গ্লাসের দিকে ইঙ্গিত করলাম। কি খাচ্ছেন? হুইস্কি খাচ্ছি, আপনি খাবেন? খেয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না। দিনের শেষে ক্লান্তি নিবারক। আপনি ক্লান্ত নিবারণ করুন, আমি তেমন ক্লান্ত বোধ করছি না। ডাক্তার গ্লাসে চুমুক দিয়ে আমার চোখ দেখতে বসলেন। যত্ন করেই চোখ দেখলেন। বিল দিতে গেলাম, তিনি বললেন, মিসির আলী সাহেব আমার বন্ধু মানুষ, আপনাকে বিল দিতে হবে না। আপনি কি বন্ধু বান্ধবের কাছ থেকে বিল নেন না? না। তাহলে তো একসময় দেখা যাবে আপনি কারোর কাছ থেকেই বিল নিতে পারছেন না, সবাই ফ্রি। আমি এমন কোনো হাসির কথা বলিনি, কিন্তু ভদ্রলোককে দেখে মনে হলো তিনি খুবই মজা পেয়ে গেলেন। এক চুমুকে গ্লাস শেষ করে অনেকক্ষণ হাসলেন। এটা অ্যালকোহলের এফেক্টও হতে পারে। তারপর ফ্লাস্ক থেকে আরও খানিকটা ঢালতে ঢালতে বললেন, আমি টিটাটলার মদ সিগারেট কিছুই খাই না। গ্লাসে যে বস্তু দেখছেন তা হলো তেঁতুলের পানি। তেঁতুলের পানি আর্টেরিওস্ক্লেরোসিস কমায়। আমি যা করছি তা হলো দেশীয় ভেষজের মাধ্যমে চিকিৎসা। আপনি তেঁতুলের জল খাচ্ছেন, আমাকে কেন বললেন হুইস্কি খাচ্ছি? আপনি ভুরু কুঁচকে গ্লাসটার দিকে তাকাচ্ছিলেন, সেই জন্যই বলেছি। আপনার আগেও কয়েকজন রোগী আপনার মতোই ভুরু কুঁচকে গ্লাসের দিকে তাকিয়ে বলেছিল কি খাচ্ছেন। আমি তাদেরকেও বলেছি হুইস্কি খাচ্ছি। তাদের ভুল ভাঙাননি? না, শুধু আপনারটাই ভাঙিয়েছি। তাহলে আমার ভুল ভাঙালেন কেন? আপনি বন্ধু মানুষ, বেশ হতে আমরা কিন্তু আত্মীয় স্বজন পুত্রকন্যা পাবো না, বন্ধু পাবো। আমাদেরকে দেওয়া হবে 70 জন হুর। এরা সবাই বন্ধু, পবিত্র সঙ্গী, কেউ আত্মীয় নয়। বেহেশত দেখার প্রতি আমার আগ্রহ আছে। সেখানে যেসব পবিত্র সঙ্গিনী আছে তাদের একজনকে আমি দেখেছি। স্বপ্নে দেখেছেন? কীরকম দেখতে জানতে পারি? জানতে পারে? জানতে চান? হ্যাঁ, চাই। ডাক্তার আগ্রহ নিয়ে গল্প শুরু করলেন। চেম্বারে সবকটা বাতি নিভিয়ে শুধু টেবিল ল্যাম্প জ্বালিয়ে আবহ তৈরি করলেন। ফাজুলকে ডেকে তিনি বললেন, আর রোগী দেখব না, সবাইকে অন্য কোনো ডাক্তারের কাছে যেতে বলো, আমি ডগ টায়ার্ড। তাকে কিন্তু তেমন টায়ার্ড দেখাচ্ছে না, যথেষ্টই এনার্জেটিক লাগছে। মনে হচ্ছে হুরের বর্ণনা করতে পেরে তিনি আনন্দিত। এই চেম্বারেই দেখেছি, বছর দেড়েক আগেকার কথা। শায়লার সঙ্গে রাগ করে সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ি ফিরবো না, রাতটা চেম্বারেই কাটাবো। তখন আমার চেম্বারে একটা ইজি চেয়ার ছিল, কম্বলও ছিল। রাতে যখন বাড়ি ফিরতাম না তখন কম্বল মুড়ি দিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়তাম। সেই রাতেও তাই করেছি, শুয়ে পড়েছি। হাতের কাছে টেবিল ল্যাম্পের সুইচ। বাতি নিবোতে যাব, তখনই তাকে দেখলাম। চোখ দেখার যন্ত্রটা দেখছেন না? হ্যাঁ, সেখানেই দাঁড়িয়ে আছে। তার গা থেকে নীলাভ আলোর আভা আসছে, ফ্লোরেন্স আলোর মতো আলো, তবে এই তীব্রতাটা একটু কম। মিসির আলি বললেন, হুটার গায়ে কাপড় ছিল? অবশ্যই ছিল। আপনি কি ভেবেছেন যে ন্যাংটা হয়ে আমার অফিসে আসবে? তার পরনে ছিল হালকা সবুজ রঙের শাড়ি, গা ভর্তি গয়না, পাথরের গয়না। গয়নার রঙও ছিল সবুজ। আমি চোখের ডাক্তার, প্রথমেই তাকালাম মেয়েটার চোখের দিকে। মেয়েটার চোখের সাদা অংশটা ঠিক সাদা না, একটু যেন লালচে। অনেকক্ষণ কাঁদলে মেয়েদের চোখ যেমন লালচে হয়ে যায়, সেরকম। কথা হয়েছে তার সঙ্গে? হ্যাঁ, হয়েছে, কিন্তু এই বিষয়ে আমি আর কিছু বলবো না। এই বিষয়ে কথা বললে মা রাগ করেন। এখন আপনারা বিদায় হন। এখন কি বিশ্বাস করেছেন আমার মার সঙ্গে আমার কথা হয়, দেখা হয়? না। কখন বিশ্বাস হবে? যখন তাকে নিজের চোখে দেখব। আজ উঠি। আরও কিছুক্ষণ বসুন, গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে আসবো। একটা প্রশ্নের জবাব দিন তো, আপনি কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এসব বিশ্বাস করেন? করি। এদের তো আপনি চোখে দেখেননি, তাহলে কেন বিশ্বাস করেন? আমি চোখে না দেখলেও নানান যন্ত্রপাতিতে এদের অস্তিত্ব বের করেছে। একটি যন্ত্রের নাম সাইক্লোট্রন। পৃথিবীর কোনো যন্ত্রপাতি মৃত মানুষের অস্তিত্ব বের করতে পারে না। সেরকম যন্ত্রপাতি তৈরি হয়নি বলেই পারেন না। আমার পড়াশোনা যদি পদার্থবিদ্যা হতো, আমি নিজেই এরকম একটা যন্ত্র বানিয়ে চেষ্টা করতাম। যন্ত্রটার নাম দিতাম সোল সার্চার, যে যন্ত্র আত্মা অনুসন্ধান করে বেড়াবে। মনে করা যাক এই ঘরে একটা আত্মা আছে। যন্ত্রের কাজ হবে এই ঘরের প্রতিটি স্কোয়ার ইঞ্চির রেডিও অ্যাক্টিভিটি মাপবে, তাপ মাপবে, ইলেকট্রিক চার্জ মাপবে, ম্যাগনেটিক বলরেখার ম্যাপ তৈরি করবে,
সমস্ত ডাটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। সফটওয়্যারের কাজ হবে অ্যানোমালি ডিটেক্ট করা। ডাক্তার সাহেব প্রবল উৎসাহে বক্তৃতা দিয়ে যাচ্ছেন, যেন তিনি ক্লাস নিচ্ছেন, আর আমরা দুই মনোযোগী শ্রোতা। তার ঘরে বোর্ড না থাকায় সামান্য সমস্যা হচ্ছে। যন্ত্রের খুঁটিনাটি বোর্ডে এঁকে দেখাতে পারছেন না তিনি, কাগজ কলমে এঁকে দেখাতে হচ্ছে। ডাক্তার সাহেব নিজেই পৌঁছে দিলেন, তবে গাড়িতেও তিনি বকবক করতে থাকলেন। এক মুহূর্তের জন্যও তিনি থামলেন না। প্রথমে যেটা করতে হবে সেটা হলো ম্যাগনেটিক টানেল কিংবা ম্যাগনেটিক কোণ তৈরি করা। আত্মাকে যদি কোনো ক্রমে ভুলিয়ে ভালিয়ে টানেলে ঢুকিয়ে ফেলা যায়, তাহলেই কর্মকাবার। কর্মকাবার মানে কি? আত্মা মারা যাবে? মানুষ মরে আত্মা হয়, আত্মা মরে কি হবে? ভেবেছিলাম আমার রসিকতায় তিনি রাগ করবেন। ভাগ্য ভালো রাগ করলেন না। তিনি বোঝাতে চেষ্টা করলেন যে আত্মা কি। আত্মা হলো পিওর ফর্ম অফ এনার্জি। আমরা যেসব এনার্জির সঙ্গে পরিচিত তার বাইরের এনার্জি। আমাদের এনার্জির ট্রান্সফরমেশন হয়, এক ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারে, কিন্তু আত্মা নামক এনার্জির কোনো ট্রান্সফরমেশন নেই। বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? আমি কিছুই বুঝতে পারছি না। তার বড় প্রবল বেগে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমি মিসির আলি সাহেবকে নিয়ে খেতে বসেছি। আয়োজন সামান্যই। দুপুরের ডাল গরম করা হয়েছে আর ডিম ভাজা হয়েছে। প্রচণ্ড গরমে ডাল টকে গেছে, কিন্তু মিসির আলি এই সাধারণ ব্যাপারটা ধরতে পারছেন না। টক ডাল খেয়ে যাচ্ছেন। দেখে মনে হচ্ছে তিনি গভীর চিন্তায়। আমি বললাম, মিসির আলি সাহেব, আপনি কি আত্মা বিশ্বাস করেন? হ্যাঁ। খুব যে ভেবেচিন্তে তিনি হ্যাঁ করলেন তা কিন্তু মনে হলো না। বলতে হয় তাই বলা। আত্মা বিষয়ক দ্বিতীয় প্রশ্ন করতে যাচ্ছি, তার আগে মিসির আলি বললেন, ডাক্তার সাহেব গাড়ি করে আপনার বাড়িতে আমাদের পৌঁছে দিয়েছেন, ব্যাপারটা আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। ভালো মানুষেরা পাগলাটে হয়, উনিও পাগলাটে। আপনার গাড়ির ড্রাইভার কিন্তু আপনার বাড়ির ঠিকানা জানতে চায়নি। সে ঠিকানা আগে থেকেই জানতো। আগে এসছে, ঠিক বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তাই তো। ডাক্তার সাহেব আপনাকে চেনেন না, আজই প্রথম চিনলেন। উনি আপনার বাড়ি চেনেন, কারণ উনি আমাকে অনুসরণ করছেন, আমার পেছনে লোক লাগিয়ে রেখেছেন। আপনার পেছনে লোক লাগিয়ে রাখবে কেন? আর সেটাই তো বুঝতে পারছি না। ঘড়ির ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি যে বলে দিলেন যে আপনার ঘড়িটা বন্ধ, 3টে বেজে আছে। এটা তুচ্ছ বিষয়। তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার মতো কিছু নেই। তুচ্ছ বলছেন কেন? ঘড়ি তো আর বাইরে থেকে দেখানো যায় না। এই ঘড়ি দেখতে হলে ঘরের ভেতরে ঢুকতে হবে, হবে না? মিসির আলি আমার কথায় গুরুত্ব দিলেন না, বরং মনে হলো একটু বিরক্তই হলেন। আমাকে হতাশ গলায় বললেন, শরীরটা খারাপ লাগছে। ডালটা কি নষ্ট ছিল? হ্যাঁ। আমার কাছে অবশ্যই টক টক লাগছিল। আমি ভাবলাম কাঁচা আম দিয়ে ডাল টক করা হয়েছে। এই সিজনে কাঁচা আম পাবেন কোথায়? তাও তো কথা। কিছুক্ষণের মধ্যেই তার ভেদ বমি শুরু হলো। চোখ মুখ উল্টে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেলেন। সামান্য টক ডাল যে এই অবস্থা করতে পারে তা আমার ধারণাতেও ছিল না। দু ধরনের মানুষের মধ্যে পাগলামি প্রকাশিত হয়, প্রতিভাবান মানুষ এবং কর্মশূন্য মানুষ। মিসির আলি প্রতিভাবান মানুষ, তার মধ্যে পাগলামি প্রকাশিত হওয়াটাই তো স্বাভাবিক, এবং হাসপাতালের বিছানায় তা পূর্ণ মাত্রায় প্রকাশিত হলো। তিনি এত বিষয় থাকতে ভূত নিয়ে একটি প্রবন্ধ লেখা শুরু করলেন, অতি ব্যস্ত প্রবন্ধাকার। যখনই তার কাছে যাই তাকে প্রবন্ধের বিষয় নিয়ে ব্যস্ত থাকতে দেখি। হাসপাতালে তার কিছু ভক্তও জুটে গেল, তার মধ্যে একজন নার্স, নাম মিতি। তার প্রধান একমাত্র দায়িত্ব হলো মিসির আলিকে ভূতের গল্প শোনানো। জানা গেল তার বাড়িতে ভূতের হোস্টেল আছে, শ্রীরামপুরে তার বাড়ি। এমন কোনো ভূত নেই যে এই মেয়ের গ্রামের বাড়িতে থাকে না। কুয়া ভূত নামে এক ভূতের কথা শুনলাম তার কাছে। সেই ভূত থাকে কুয়োয়। হঠাৎ কুয়ো থেকে উঠে এসে পাড়ে বসে চিরুনি দিয়ে চুল আঁচড়ায়। মানুষের শব্দ শুনলে আবার ছপাত করে কুয়োয় ঝাঁপ দেয়। মিসির আলি এই কুয়ো ভূতের সম্পর্কে তার প্রবন্ধে পুরোটা লিখেছেন। আমি কিছুতেই ভেবে পাই না মিসির আলির মতো অতি বুদ্ধিমান মানুষ কুয়োভূত বিষয়ে এতগুলো কথা গুরুত্বের সঙ্গে লিখলেন কেন। আমি জিজ্ঞাসা করলাম,
আপনি কি কুয়োভূতের ব্যাপারটা বিশ্বাস করেছেন? দেখুন, আমি বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। মিটি মেয়েটা বানিয়ে বানিয়ে ভূতের বিষয়ে এত কথা কেন বলবে? মানুষ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে না। মানুষ প্রয়োজনে মিথ্যা কথা বলে, অপ্রয়োজনে মিথ্যা কথা বলে। বানিয়ে বলে অন্যকে বিপদে ফেলার জন্য বলে। আপনার কি ধারণা মিটি মেয়েটা আমাকে বিপদে ফেলার জন্য কুয়াভূত নামক মিথ্যা বলছে? আমি হাল ছেড়ে চুপ করে গেলাম। মিশির আলীকে যে রোগের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই রোগ তার সেরে গেছে, তবে দেখা দিয়েছে অন্য নানা ধরনের রোগ। শরীরের বেশিরভাগ যন্ত্রপাতিই নাকি নষ্ট। দুটো কিডনির একটা নাকি যায় যায় অবস্থা। লিভারে জমেছে ফ্যাট। মিশির আলী একদিন আগ্রহ নিয়ে বললেন, মেয়েটা গ্রামের বাড়িতে একদিন বেড়াতে গেলে কেমন হয়? আপনি মিতির গ্রামের বাড়িতে যেতে চাইছেন? হ্যাঁ, কুয়োর পাড়ে সারা রাত বসে থাকবো, কুয়াভূতের হাসি শুনবো, তারা জলকেলি করবে সেই শব্দ শুনবো। আপনি কি সত্যিই যেতে চাইছেন? অবশ্যই। চোখের ডাক্তারের সমস্যা নিয়ে তাহলে এখন আপনি ভাবছেন না? সেই সমস্যার সমাধান তো করেছি, আর কি। তাদের তো কিছু জানাচ্ছেন না। আপনার জন্য অপেক্ষা করছি। আপনি যুক্তির ওপরে যুক্তি দাঁড় করিয়ে সমস্যার সমাধান করে গভীর আনন্দ পাবেন। আপনার আনন্দ দেখতে ইচ্ছা করছে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? অনেক বড় রহস্য লুকিয়ে আছে মিতির কাছে। কি রহস্য? আপনি চুপচাপ বসে না থেকে আমার চিঠিকণার সঙ্গে দেখাই করে আসুন না। প্রাথমিক তদন্ত। আপনি আপনার মতো করে কথা বলবেন, প্রশ্ন করবেন। শুধু একটা প্রশ্ন আমি শিখিয়ে দেব। কোথায় দেখা করব? তার বাড়িতে? না, তার কলেজে। তিনি চাচ্ছেন না তার স্বামী চিঠির ব্যাপারটা জানুক। কাজেই মিটিং অফিস যাওয়াই বাঞ্ছনীয়। অধ্যাপিকা শায়লা আমাকে দেখে যথেষ্ট বিরক্ত হলেন, তবে ভদ্রমহিলা আমাকে বেশ ভদ্রভাবেই বসালেন। বেয়ারাকে দেখে চা ও বিস্কিট দিলেন। শার্লক হোমসের সঙ্গে একজন সহকারী থাকেন। উনি অনেক বোকামি করেন। পাঠকরা তার বোকামি এবং ভুল লজিক পড়ে মজা পায়। আপনিও কি এমন একজন? ভদ্রমহিলার কথায় অনেকটা থতমত খেয়ে গেলাম। যেসব কথা বলবো বলে গুছিয়ে রেখেছিলাম সবই এলোমেলো হয়ে গেল। আমি আমতা আমতা করে বললাম, মিশির আলী সাহেব অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। একটা প্রশ্ন? হ্যাঁ, একটাই প্রশ্ন। এই প্রশ্নটা তো তিনি টেলিফোনেও করতে পারতেন। তা না করে আপনাকে কেন পাঠালেন? শায়লার এ প্রশ্নের জবাব আমি দিতে পারলাম না, আরও হকচকিয়ে গেলাম। চা খান, চা ঠান্ডা হচ্ছে। আমি চায়ের কাপে চুমুক দিলাম। আমার একটা ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। হাতে সময় আছে 7 মিনিট মতো। প্রশ্নটা করুন। একটাই প্রশ্ন করতে হবে তা না, 7 মিনিটে যে কয়টা প্রশ্ন করতে চান করুন। আমি মিশির আলীর দেওয়া প্রশ্নটা করলাম। নিজে যেসব প্রশ্ন করব বলে ঠিক করে রেখেছি সবই যেন কর্পূরের মতো উবে গেল। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললাম, আপনি মিশির আলী সাহেবের কাছে একটি লেখাচিঠিতে লিখেছেন এপ্রিল মাসের 1 তারিখে দুর্ঘটনা ঘটেছিল। তারিখটা ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে। এপ্রিল ফুলস ডে, ভুল হবার কথা না। আপনি নিশ্চয়ই জানেন মিশির আলী সাহেব এটি খোঁজ করার জন্য অনেক গভীরে যাবেন। তিনি খোঁজ খবর করে জেনেছেন আপনার দুর্ঘটনার বছরে 1 এপ্রিল সরকারি ছুটি ছিল। অবশ্যই না। এই যে আমি ওই বছরের ক্যালেন্ডারটা নিয়ে এসেছি, আপনাকে কি দেখাবো? শায়লা হ্যাঁ বানা বলার আগে কাঁধে ঝোলানো চটের ব্যাগ থেকে একটা ক্যালেন্ডার বের করে তাকে দেখালাম। এপ্রিল মাসে 1 তারিখে লাল গোল চিহ্ন দেওয়া, সরকারি ছুটি। ভদ্রমহিলা কিন্তু থতমত খেলেন না, কঠিন মুখ করে বসেই রইলেন। আমি সেই ক্যালেন্ডার রেখেই ঘর থেকে বের হলাম। মিশির আলী বলে দিয়েছিলেন শায়লার সঙ্গে দেখা করবার পরই আমি যেন ডাক্তার হারুনের সঙ্গে কথা বলি এবং তাকে জিজ্ঞাসা করি যে কোন তারিখে আপনার বাচ্চাটা মারা গিয়েছিল। তারিখটা যেন খুবই জরুরি। আমার ধারণা ছিল ডাক্তার হারুন আমাকে চিনতে পারবে না। তিনি শুধু চিনলেনই না, আমাকে সমাদর করে বসালেনও, যেন তিনি দীর্ঘদিন পরে তার প্রিয় মানুষটি দেখা পেয়েছেন। সব কাজকর্ম ফেলে এখন তিনি জমিয়ে আড্ডা দেবেন।
আমাকে হাত ধরে বসাতে বসাতে তিনি বললেন, ভাই কেমন আছেন বলুন তো? ভালো। তিনি জানতে চাইলেন মিসির আলি সাহেব এখন কেমন আছেন। আমি বললাম, ভালো আছেন। পানিভূত নিয়ে একটা গবেষণাধর্মী প্রবন্ধ লিখছেন। পানিভূতটা কি? এরা জলে থাকে, প্রবাহমান জলে নয়, দিঘিতে কিংবা পুরনো কোনো কুয়োতে। জানতাম না। এখন ভূত প্রসঙ্গ থাক। আচ্ছা, আপনার যে ছেলেটি মারা গেছে তার সম্পর্কে একটু বলুন। সে কবে মারা গিয়েছে? আমার তো কোনো ছেলে মেয়েই হয়নি, মারা যাবে কিভাবে? আমি পুরোপুরি হক চকিয়ে গেলাম। হারুন বললেন, সন্তান না হবার সমস্যাটা আমার স্ত্রীর নয়, আমার স্পার্ম কাউন্ট খুব নিচে। ডাক্তারি হিসাবে এই তথ্যটা আমি জানি। ভবিষ্যতেও যে আমার কোনো ছেলে মেয়ে হবে তা না। আমার ছেলে মারা গিয়েছে এই তথ্য আপনাকে কে দিল? ভুল হয়েছে, কিছু মনে করবেন না। কিছু মনে করছি না, মানুষ ভুল করবে, এটাই তো স্বাভাবিক। এখন বলুন কি খাবে, চা না কফি? এক কাজ করুন, দুটোই খান। প্রথমে চা, তারপরে কফি। চা কফি খেতে খেতে পানিভূত বিষয়ে কি জানেন সেটা বলবেন। আমি কিছুই জানি না, জানতে চাচ্ছিও না। এইসব অপ্রাকৃতিক বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আগ্রহ কেন থাকবে না? আপনার কি ধারণা যে ভূত প্রেত নেই? রবীন্দ্রনাথ ভূত বিশ্বাস করতেন, এটা কি জানেন? প্ল্যান চ্যাট করে আত্মা আনতে পছন্দ করতেন তিনি তাঁর জীবন স্মৃতিতে পরিষ্কার লিখেছেন সেটি। আপনি জীবন স্মৃতি পড়েছেন তো? পড়েননি? আমার কাছে আছে, আপনি ধার নিতে পারেন, তবে বই ধার নিলে কেউ ফেরত দেয় না, এইটাই সমস্যা। পুলিশ তদন্ত করে একটা ফাইনাল রিপোর্ট দেয়। আমিও শায়লার সন্তান বিষয়ে একটি ফাইনাল রিপোর্ট তৈরি করলাম। মিসির আলি সাহেবকে রিপোর্ট দেখিয়ে চমকে দেব, এটাই আমার বাসনা। আমার ধারণা রিপোর্টটা আমি বেশ ভালোই লিখেছি। ডক্টর হারুনের সন্তানের মৃত্যু বিষয়ক জটিলতা। 1, ডক্টর হারুনের কোনো সন্তান নেই। সন্তানের মৃত্যুর প্রশ্নও নেই। সেই কারণে ডক্টর হারুনের প্রকৃতি একজন ভালো মানুষের নিজের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হয়। এই ভদ্রলোকও সেই রকম। ভূত, প্রেত, আত্মা এইসব বিষয়ে তার বিশ্বাস আছে। বিশ্বাস রক্ষার ব্যাপারে তিনি যত্নশীল। এটা দোষের কিছু না। এই ধরনের মানুষেরা অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলে না। কাজেই তার কোনো সন্তান নেই এমন মিথ্যা কথা তিনি বলবেন না। তারপরেও হারুন সাহেবের কথার সত্যতা সম্পর্কে পুরোপুরি নিঃসন্দেহ হওয়ার জন্য আমি 2 জনের সঙ্গে কথা বলেছি। একজন হারুন সাহেবের গাড়ির ড্রাইভার আর অন্যজন হারুন সাহেবের বাড়ির কেয়ারটেকার নাজমুলের অনেক বয়স। হারুনের জন্মের আগে থেকেই তাদের বাড়ির কেয়ারটেকার। স্ট্রোকের কারণে ডান হাত এবং পা নাড়তে পারেন না। মুখের কথাও অস্পষ্ট এবং জড়ানো, তবে তার সেন্সের পুরোপুরি কাজ করছে। আমার প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই, আমি বিবাহও করিনি। আমি মনে করি হারুন আমার ছেলে। তাকে কোলে পিঠে করে বড় করেছি, ঘাড়ে করে স্কুলে নিয়ে গিয়েছি, স্কুল থেকে এনেছি। তার কোনো সন্তানাদি হয়নি। এই দুঃখ হারুনের থেকে আমার অনেক বেশি। আর হয়তো আমি অল্প কিছুদিন বাঁচব। হারুনের বাচ্চার মুখে যে দাদু ডাক শুনবো না, এই কষ্টের আমার আর কোনো সীমা নেই। ডক্টর হারুনের ড্রাইভারের সঙ্গে আমার যা কথা হয়েছে তা এই রকম। স্যারের আলাদা গাড়ি আর ম্যাডামের আলাদা গাড়ি, কিন্তু সেও কোনোদিন বাচ্চাকে তাদের সঙ্গে দেখেনি। 2, সন্তান বিষয়ক মিথ্যে কথাটা শায়লা বানিয়ে বলেছে। এমন একটা ভয়ঙ্কর কথা উনি যে কেন বানালেন সেটা খুব একটা পরিষ্কার না। মিসির আলি আগ্রহ নিয়ে আমার রিপোর্টটা পড়লেন এবং হাসি মুখে বললেন, রিপোর্ট ঠিকই আছে, তবে রিপোর্ট ঠিক থাকলে তবে আসবে কেন? তবে আসছে কারণ হারুন সাহেবের কোনো ছেলে 1 এপ্রিল মারা যায়নি বলে যে সিদ্ধান্ত নিয়েছেন তা যুক্তি নির্ভর নয়। আপনি হারুন সাহেবের কথা, তার কেয়ারটেকার এবং ড্রাইভারের কথা সত্যি বলে ধরে নিয়েছেন। তারা কেন মিথ্যে কথা বলবে? হারুন সাহেবের স্ত্রী বা মিথ্যে কেন বলবে? হারুন সাহেবের স্ত্রীর মিথ্যে কথার কারণ কিন্তু আমি ব্যাখ্যা করেছি। তিনি আপনার সঙ্গে একটা খেলা খেলছেন। এই খেলা তো হারুন সাহেবও খেলতে পারেন না। তার বাড়ির 2 জন তো আর খেলা খেলবে না, তাদের স্বার্থ কি? অন্নদাতা মনিবকে রক্ষা করা স্বার্থ হতে পারে। বাড়ির বিশ্বাসী পুরনো লোকজন মনিবের প্রতি লয়াল থাকে। আপনি কি তাহলে ধারণা করছেন যে 1 এপ্রিল সত্যি সত্যিই বাচ্চাটা খুন হয়েছে?
এরকম ধারণা করছি না, তবে আমি মনে করি ওই তারিখে ডক্টর হারুনের কোনো বাচ্চা মারা গিয়েছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়াটা খুবই প্রয়োজনীয়। কিভাবে নিশ্চিন্ত হব? বাংলাদেশে তো জন্মমৃত্যুর কোনো রেকর্ডই থাকে না। জন্ম রেকর্ড থাকে না, মৃত্যু রেকর্ড কিন্তু থাকে। গোরস্থানে থাকে। গোরস্থানে অফিসে কার কবর হলো তা লেখা থাকবে। আমাকে এখন গোরস্থানে গোরস্থানে ঘুরতে হবে? অবশ্যই। আপনি একটা রহস্যের মীমাংসা করবেন, বিনা পরিশ্রমে তাকে হয়? আপনি তো বিনা পরিশ্রমে রহস্যের মীমাংসা করে ফেলেছেন। অনেক আগেই খামে আমাকে লিখে দিয়েছেন। বিনা পরিশ্রমে করিনি, অনেক পরিশ্রম করেই সিদ্ধান্তে এসেছি। কঠিন এক ধাপ অঙ্ক ধাপে ধাপে করে এসে সিদ্ধান্তে পৌঁছেছি। আপনার পক্ষে গোরস্থানে ঘোরা সম্ভব হবে না, আমি বুঝতে পারছি। কাজ করুন, কিছু টাকা পয়সা দিয়ে কাউকে লাগিয়ে দিন যে আপনার হয়ে কাজটা করবে। 500 টাকা মতো খরচ করলেই হবে। আমাকে 1000 টাকা খরচ করতে হলো। গোরস্থান থেকে গোরস্থানে যাওয়ার ভাড়া 25 টাকা, আর কাজটার জন্য 25 টাকা। জানতে পারলাম ঢাকা শহরে ওই তারিখে 11 জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে 5 জন মেয়ে আর 6 জন ছেলে। তার মধ্যে 4 জনের বয়স 4 বছরের বেশি, এরা বাদ। বাকি 2 জনের একজন জন্মের পরেই মারা গিয়েছে, সেও বাদ। একজন মারা গেছে 1 বছর বয়সে, তার নাম মিজান। তারা থাকতো পুরনো ঢাকায়। আমি রিপোর্টে লিখলাম, নিশ্চিন্তভাবে বলতে পারছি 1 এপ্রিলে হারুন সাহেবের কোনো সন্তানই মারা যায়নি। রিপোর্টে লিখে কিন্তু শান্তি পেলাম না, মনের মধ্যে খচখচ করতে লাগলো। আমার ধারণা এর মধ্যেও মিসির আলি কিছু একটা ভুল বের করে ফেলবেন। হয়তো আমাকে আবার নতুনভাবে ছোটাছুটি করতে হবে। নানানভাবে চিন্তা করলাম, গুরুত্বপূর্ণ কিছু কি বাদ দিয়েছি? মানুষের স্বভাব হচ্ছে চোখের সামনে যে জিনিসটা পড়ে থাকে সেটাই চোখে পড়ে না। আমার বেলাতেও কি তেমন কিছু ঘটেছে? মিসির আলি সাহেব বলেছেন মিতির মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। মিতির মধ্যে কি রহস্য থাকবে? সে তার গ্রামের বাড়িতে ভূত দেখে। তার গ্রামের বাড়ির ভূতের সঙ্গে ডাক্তার হারুন বা তার স্ত্রীর কী সম্পর্ক থাকতে পারে? মিতি নামক পাথরটি উল্টে দেখার জন্য একবার হাসপাতালে তার সঙ্গে দেখাও করতে গেলাম। সে সঙ্গে সঙ্গে হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে বসে ভূতের গল্প বলা শুরু করলো। এটা ঠিক ভূত না, অনেকটা জন্তুর মতো। মৃত রোগীদের পায়ের পাতা চাটে, তার গায়ে লাশের মতো গন্ধ। পাতা চাটা ভৌতিক গল্প শোনার কোনো মানে হয় না। বিরক্ত হয়ে চলে এসেছি। মনে হচ্ছে রহস্য সমাধানের পথ খুবই জটিল। অনেক চিন্তাভাবনা করে একটি সহজ পথ আমি বেছে নিলাম। মিসির আলি সাহেবের খামটা খুলে ফেললাম। সেখানে লেখা রয়েছে, ধৈর্য ধরতে পারলেন না, খামটা আগে ভাগেই খুলে ফেললেন। যাই হোক, হত্যাকারীর নাম লিখছি, সাংকেতিকভাবে লিখছি, দেখি সংকেত ভেদ করতে পারেন কিনা। হত্যাকারীর নাম মার্ভ ক্রক ন্যা। আমার মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া আর কোনো উপায় রইল না। সাংকেতিক ভাষা উদ্ধার আমার কর্ম না। মিসির আলি সাহেবের নির্দেশ মতো অনুসন্ধান চালিয়ে যাওয়া এর থেকে অনেক সহজ। মনে হচ্ছে পেতেছি সমুদ্র শয্যা। মিসির আলি হাসপাতাল থেকে ফিরেছেন। গভীর আগ্রহে রাত জেগে ভূত বিষয়ক একটি প্রবন্ধও লিখে যাচ্ছেন। পানিভূত বিষয়ে আগেই লেখা হয়েছে, এখন লিখছেন বৃক্ষবাসী ভূত। যে ভূত গাছে বাস করে তাদের নিয়ে জটিল প্রবন্ধ। যা লেখেন সেটা আমাকে ঘুমোতে যাওয়ার আগে পড়ে শোনান। আমি কিছুতেই বুঝতে পারি না নিতান্ত ফালতু কাজে এই মানুষটা কেন তার মেধা নষ্ট করছে। তারপরেও ভূত বিষয়ক আলোচনায় আমি অংশগ্রহণ করেছি। একটা শিশু যদি গভীর আগ্রহে কোনো খেলা খেলে তাহলে তাকে বাধা দিতে নেই। ভূত বিষয়ক গবেষণা শিশুর খেলা ছাড়া আর কি? শিশুর খেলাকে প্রশ্রয় দেওয়া সাধারণ নর্মের মধ্যে পড়ে। রাতে 2জন খেতে বসেছি। মিসির আলি বললেন, বলুন তো দেখি কোন কোন গাছে ভূত থাকে? জানি না, আমি এখনো পর্যন্ত কোনো গাছে ভূত থাকতে দেখিনি। 4 ধরনের গাছে ভূত থাকে: বেল গাছ, তেঁতুল গাছ, শেওড়া গাছ এবং বাঁশ গাছ। এর বাইরে কোনো গাছে থাকে না। আম এবং কাঁঠাল গাছে ভূত থাকে এরকম কথা কখনো শুনবেন না। ও আচ্ছা। ভূত যে মানুষের কল্পনা এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মানুষ কেন ভূত থাকার জন্য 4টে মাত্র গাছ বেছে নিল, এটার গবেষণা হওয়া দরকার। এই গবেষণায় আমাদের লাভ?
এই গবেষণা মানুষের কল্পনার জগৎ সম্পর্কে কিছুটা ধারণা দেবে। শেওড়া ঘন ঝাঁকড়া গাছ, দিনের বেলা তো অন্ধকার হয়ে থাকে, সেই জন্যই মানুষ শেওড়া গাছকে ভূতের জন্য বেছে নিয়েছে। আরে বেল গাছ তো আর ঝাঁকড়া গাছ না, ছায়া দেয়নি বৃক্ষও না, তাহলে বেল গাছ বাঁচলো কেন? বেল গাছে কাঁটা আছে কি কারণে? ভূতেরা হয়তো কাঁটা পছন্দ করে। তেঁতুল এবং বাঁশ গাছে তো কাঁটা নেই, ভূতরা তাহলে ওই গাছে থাকে কেন? শায়লাপুত্রের মৃত্যু রহস্য ভেদের কাজটা শেষ করে তবে ভূতের গবেষণাটা করলে ভালো হয় না? রহস্য তো অনেক আগেই ভেদ হয়েছে, উত্তর লিখে খামে সিগন্যাল করে আপনার হাতে দিয়েছি। এখন আপনার দায়িত্ব নিজের মতো করে রহস্যের মীমাংসায় আসা। কোন দিকে আগাবো বুঝতে পারছি না তো। আমার চিঠিকন্যা সায়লা আমাকে যে চিঠি লিখেছে সেটা ধরে আগাবেন। সেটা ধরে আগানোর তো আর কিছু নেই। অবশ্যই আছে। চিঠিতে লেখা ডক্টর হারুন চোখের কর্নিয়া গ্রাফটিংয়ের একটা পদ্ধতি বের করেছে, যার নাম হারুনস কর্নিয়া গ্রাফটিং। দেখতে হবে আসলে এমন কোনো পদ্ধতি ডাক্তার হারুন বের করেছেন কিনা। তার প্রয়োজনটা কি? উনি এই পদ্ধতি বের না করলে তো কিছুই যায় আসে না। শিশুর মৃত্যুর সঙ্গে কর্নিয়া গ্রাফটিংয়ের কোনো সম্পর্কই নেই। রহস্য ভেদের জন্য কোনো তথ্যই অপ্রয়োজনীয় নয়। গ্রাফটিং বিষয়ে তথ্য পাবো কোথায়? সব মেডিকেল কলেজের লাইব্রেরির জার্নাল আছে, সেখান থেকেই পাবেন। আর তার চেয়েও সহজ বুদ্ধি হলো ইন্টারনেট। হারুনস কর্নিয়া গ্রাফটিং লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। আমি তো সেভাবে বের করেছি এবং আপনার কম্পিউটারেই বের করেছি। কি পেয়েছেন? সেটা তো আপনাকে বলবো না, আপনি রহস্যভেদ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি নিজেই বের করবেন। এক্ষুনি বের করছি। ভেরি গুড। 5 মিনিটে বেশি সময় লাগার কথা নয়। ইন্টারনেট আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। ইন্টারনেট ঘেটে দেখা গেল হারুনস কর্নিয়া গিফটিং বলে কিছু নেই, তবে জালাল আহমেদ কর্নিয়া গিফটিং বলে এক নতুন পদ্ধতি আছে। মিশির আলীকে এই তথ্য দিতেই তিনি বললেন, জালাল আহমেদ মুসলমান নাম, তার মানে এই না যে তার বাড়ি বাংলাদেশ। সে পাকিস্তানি হতে পারে, মিডল ইস্টেরও নামে হতে পারে। আপনার কাজ হচ্ছে মেডিকেল কলেজগুলোতে খোঁজ নেওয়া, এই নামে কোনো ছেলে পাস করেছে কিনা। আপনি কি এইভাবেই রহস্যভেদ করেন? অবশ্যই, দ্বিতীয় বিকল্প তো নেই। যাই হোক, আপনার এই কাজটা সহজ করে দিচ্ছি। আমি খোঁজ নিয়ে জেনেছি জালাল আহমেদ নামে অসম্ভব ব্রিলিয়ান্ট একজন ছাত্র ঢাকা মেডিকেল কলেজ থেকে পাস করেছে। সে যে শুধু ব্রিলিয়ান্ট তা না, সে রাজপুতের মতো রূপবান। তাকে প্রিন্স নামে ডাকা হতো। ও আচ্ছা, জালাল আহমেদ নামের এই নতুন চরিত্রের সঙ্গে এই রহস্যের সম্পর্ক কি আমি কিছুই বুঝতে পারছি না। জট খুলে গিয়ে আরও জট পাকিয়ে দিচ্ছে, এই হলো সমস্যা। আমার চিঠিকন্যার চিঠিটা মনে করুন, সেখানে লেখা আমার স্বামী রাজপুত্রের মতো। হারুনস কর্নিয়া গ্রাফটিং বলে কিছু নেই, অথচ জালাল আহমেদ কর্নিয়া গ্রাফটিং আছে। সে জালাল রাজপুত্রের মতো সুন্দর। কিছু কি বোঝা যাচ্ছে? না। আমার চিঠিকন্যা হাসপাতালের ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছে, চিঠিটা পড়ে দেখতে পারেন। আরও কোনো ক্লু যদি পাওয়া যায়। চিঠি পড়ে ক্লু বের করা আমার পক্ষে অসম্ভব। আগের চিঠিতে কিছুই পাইনি, এই চিঠিতেও কিছু পাবো না। মিশির আলী হো হো করে হাসছেন, যেন আমি খুবই মজার কোনো কথা বলেছি। এইবারে চিঠিটা আমি পরপর 3 বার পড়লাম। আগের চিঠি মিশির আলী 3 বার পড়তে বলেছিলেন, এই কারণে এই চিঠিও 3 বার পড়া। চিঠিটা হলো, বাবা, আমি আপনার চিঠি কন্যা শায়লা। আপনার শরীর খারাপ এবং আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন, এই খবর আমি হারুনের কাছ থেকে পেয়েছি। সে আপনার সব খবর রাখে। আপনি যে একজন লেখকের বাড়িতে উঠেছেন, এই খবরও তার কাছে পেয়েছি। আমার ধারণা সে আপনার পেছনে স্পাই লাগিয়েছে। বাবা, আপনাকে যে কথা বলার জন্য চিঠি লিখছি তা হলো ক্ষমা প্রার্থনা। মিথ্যা কথা বলে আপনার সময় নষ্ট করেছি, এই জন্য ক্ষমা প্রার্থনা। আমি অত্যন্ত ছেলে মানুষই একটা কাজ করেছি, বানিয়ে বানিয়ে বলেছি আমার ছেলের মৃত্যুর কথা। আপনাকে রহস্যভেদ করতে বলেছি, কারণটা ব্যাখ্যা করি। আমি আপনাকে নিয়ে লেখা প্রায় সব বই পড়েছি। হঠাৎ ইচ্ছা হলো অতি বুদ্ধিমান মিশির আলীকে বিভ্রান্ত করা যায় কিনা দেখা যাক। আমার ধারণা ছিল চিঠি পড়েই আপনি বুঝবেন পুরোটাই বানানো। তা না করে আপনি যে রীতিমতো গবেষণা শুরু করেছেন,
তা জানলাম যখন আপনি আপনার লেখক বন্ধুকে আমার কাছে পাঠালেন। আপনার লেখক বন্ধু বললেন ওই বছরের 1 এপ্রিল সরকারি ছুটি। মিথ্যা বলার এই বিপদ। সত্যি সত্যি ঘটনাটা ঘটলে আমার মনে থাকতো সে বছরের 1 এপ্রিল সরকারি ছুটি ছিল। বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনাকে বাবা ডেকেছি, কাজেই কন্যা হিসাবে ক্ষমা পেতে পারি। আমার ইচ্ছা ছিল হাসপাতালে আপনার সঙ্গে দেখা করা, চক্ষু লজ্জায় দেখা করতে পারিনি। বাবা, আপনি আমাকে যদি ক্ষমা করেন তাহলেই একদিন এসে আপনাকে দেখে যাব। আমার এতই খারাপ লাগছে, ইচ্ছা করছে পটাশিয়াম সায়ানাইড খেয়ে মরে যায়। ইতি, চিঠি কন্যা শায়লা। 3বার চিঠিটা পড়ার পর আমি বললাম, আমি যা ভেবেছিলাম ঘটনা তো ঠিক সেই রকমই। মামলা ডিসমিস। মামলা মাত্র শুরু, ডিসমিস মোটেই নয়। আমি মেয়েটিকে সোমবার সন্ধ্যায় আসতে বলেছি, রাতে আমাদের সঙ্গে খেতে বলেছি। এর মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে। জালাল আহমেদের একটা ছবি জোগাড় করতে হবে। কোত্থেকে জোগাড় করব? আমি বলে দেবো কোত্থেকে। আর কিছু করতে হবে? ডক্টর হারুনের সঙ্গে ভূত বিষয়ক একটা মিটিং। আপনি তাকে ভূত বিষয়ক নানান তথ্য দেবেন। ভূত বিষয়ে আমি কি তথ্য দেব? আমি তো কিছুই জানি না। আমি শিখিয়ে দেব। এতে লাভ কি হবে? পরলোকে বিশ্বাসী লোকজন মৃতদেহদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনেক কর্মকাণ্ড করে, যেমন প্ল্যানচেট, চক্র। আমি শুধু জানতে চাই তিনি মৃত মানুষদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। ভূতপ্রেত বিষয়ক আলোচনায় আপনি থাকবেন তো? পুরো প্রক্রিয়াটি আমি আপনাকে দিয়ে করাতে চাই। নিজে নিজে তো রহস্যভেদ করতে চাচ্ছিলেন, সেই সুযোগই করে দিচ্ছি। তবে এখনো সময় আছে। আপনি যদি সরে আসতে চান তাহলে সরে আসতেই পারেন। ডাক্তার হারনের সঙ্গে ভূত বিষয়ক আলোচনা তেমন একটা জমল না। তিনি সেদিন কথা বলার মুডে ছিলেন না। তবে তিনি বললেন রবীন্দ্রনাথের মতো তার নিজেরও প্ল্যানচেটের ওপর অগাধ বিশ্বাস। তার মা জীবিত থাকার সময় মায়ের সঙ্গে অনেকবার প্ল্যানচেট করেছেন। তার কাছ থেকে আরও জানলাম তিনি এবং তার স্ত্রী শায়লা একবারই প্ল্যানচেটে বসেছিলেন। খুব বাচ্চা একটা ছেলের আত্মা এসে উপস্থিত হয় সেখানে। শায়লা এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। তারপর তিনি আর কখনো প্ল্যানচেটে বসেননি। আমি বললাম, বাচ্চা ছেলেটা তার কি নাম বলেছে? নামের আদ্যক্ষর বলেছে, বলেছে এস। আপনি নিজে যদি আগ্রহ থাকেন তাহলে আপনাকে নিয়ে একদিন বসবো। ভয়ের কিছু নেই। একটা বোতামে আমি এবং আপনি আঙুল চেপে বসবো। বোতামটা থাকবে ইউজা বোর্ডে। উইজা বোর্ডটা কি? একটা কার্ডবোর্ড যেখানে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো লেখা, এক জায়গায় ইয়েস এবং নো লেখা। যখন বোতামে আত্মার ভর হবে তখন আত্মা কাঁপতে থাকবে। আত্মাকে তখন প্রশ্ন করবেন যে আপনি কি এসেছেন। আত্মা তখন বোতামটা টেনে ইয়েসের ঘরে নিয়ে যাবে। এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। বুঝেছেন তো? কিছুটা। কাছ থেকে না দেখলে পুরোপুরি বুঝবো না। একদিন রাতে মিসির আলী সাহেবকে নিয়ে বাসায় চলে আসবেন, কেমন? হাতে কলমে দেখাবো। হাতে কলমে তো দেখাবেন না, আপনি দেখাবেন আঙুলে বোতামে। আজ আমি একটু ব্যস্ত আছি, অন্য একদিন আসুন। আমি উঠে পড়লাম। ভূত বিষয়ক এই আলোচনা থেকে মিসির আলী কী উদ্ধার করবে তা আমি বুঝতে পারছি না। বাচ্চা একটা ছেলের আত্মা এসেছিল যার নামের আদ্যক্ষর এস। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। তবে আমি লক্ষ্য করেছি আমার কাছে সব গুরুত্বপূর্ণ তথ্য মিসির আলীর কাছে মূল্যহীন, গুরুত্বহীন। এই ক্ষেত্রেও হয়তো তাই হবে। মিসির আলী হয়তো বলবেন, এখন আপনাকে একটা কাজ করতে হবে, এস দিয়ে শুরু নামের তালিকা তৈরি করুন। তাই আমি আগের থেকেই শুরু করলাম। রাতের খাবারের টেবিলে বসে মিসির আলী সাহেবকে বললাম, আপনি আমাকে ছোট্ট একটু সাহায্য করুন। মিতির সঙ্গে বর্তমান রহস্যের সম্পর্কটা শুধু বলুন, বাকিটা আমি পারবো। মিতি বিভিন্ন ধরনের ভৌতিক গল্প বলে। তার প্রধান চেষ্টা সবাইকে বিভ্রান্ত করা। একজন ক্রিমিনালও তাই করে। ক্রাইমটা করার পর থেকে সে সবাইকে বিভ্রান্ত করতে চায়। আর এটুকুই সম্পর্ক। এর বেশি কিছু না? না, এর বেশি কিছু নয়। যখন কোনো ক্রাইম সলভিং শুরু করবেন তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন। ক্রিমিনাল আপনাকে বিভ্রান্ত করতে চাইবেই। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছি। উদ্দেশ্য জনৈক জালাল আহমেদের খোঁজ করা। বৃষ্টিতে ভিজে ঠক ঠক করে কাঁপছি। আবহাওয়ার বড় কোনো পরিবর্তন অবশ্যই রয়েছে। জালাল আহমেদের মা মারা গেছেন।
বাবা একাই বেঙ্গলোরের একটি ফ্ল্যাট বাড়িতে থাকেন। বাড়ির দারোয়ান কিছুতেই আমাকে ঢুকতে দেবে না। তার একটাই কথা, কারোর সাথে দেখা করার অনুমতি নেই। পুলিশের আইজি আসলেও নেই, মন্ত্রী মিনিস্টার আসলেও নেই। অনেক ঝামেলা করে বৃদ্ধ জালাল সাহেবের বাবার সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া গেল। বৃদ্ধ অত্যন্ত সন্দেহবাতিকগ্রস্ত। তিনি আমাকে শীতল গলায় বললেন, আপনাকে তো আমি চিনি না, জানি না, কোনোদিন আপনার সঙ্গে আমার দেখাও হয়নি, তো আপনাকে আমি আমার ছেলের ছবি কেন দেব? আপনি তো দূরের কথা, আমি আমার আত্মীয় স্বজনকেও কোনো ছবি দিই না। আমার ছেলে মারা গিয়েছে, ধরে নেন তার ছবিও মারা গিয়েছে। আপনার ছেলে যে মারা গেছে তা তো জানতাম না। কবে মারা গেছে? কবে মারা গিয়েছে জেনে কি করবেন? মিলাদ পড়াবেন? কুলখানি করবেন? অনেক কথা বলে ফেলেছি, যান তো, বিদায় হন মশাই। এ যা শরীরে সোফায় বসেছেন, সোফাটা তো নষ্ট করেছেন। সরি। এখন সরি বলে কি হবে? ক্ষতি যা করার তা তো করেই ফেলেছেন। আমি হতাশ হয়ে দেওয়ালের দিকে তাকালাম। দেওয়াল ভর্তি এক যুবকের নানান ভঙ্গিমায় সুন্দর সুন্দর ছবি। রাজপুত্রের মতো রূপবান সেই যুবক। এই যুবকই যে জালাল আহমেদ তাতে আর কোনো সন্দেহ নেই। একটি ছবি এত সুন্দর যে সেই ছবি দিয়ে ক্যালেন্ডার করা যায়। যুবক জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে, তার পেছনে নীল সমুদ্র। যুবকের চোখে বিষণ্ণতা, তার হাতে একটি মগ। মনে হচ্ছে সেই মগে করে সে কফি খাচ্ছে। আমি বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, এটা আপনার ছেলের ছবি? আমার ছেলের ছবি না, পাড়ার ছেলেদের ছবি সব। পাড়ার ছেলেদের ছবি দিয়ে তো আমি আমার দেওয়াল ভর্তি করে রেখেছি। পুরুষ মানুষ যে এত রূপবান হতে পারে এই প্রথম দেখলাম। মাইকেল অ্যাঞ্জেলো ডেভিডের চেয়েও আপনার ছেলে সুন্দর। এই কথাতেই কাজ হলো। বৃদ্ধের চোখ থেকে সব কাঠিন্য মুছে গেল। সেখানে চলে এলো এক ধরনের বিষণ্ণতা। বৃদ্ধ বললেন, চা খাবেন? না, চা না, কফি খেতে ইচ্ছে করছে। জাহাজের থেকে আপনার ছেলে কফি খাওয়া দেখে আমারও কফি খেতে ইচ্ছে করছে। আপনার বাড়িতে কফির ব্যবস্থা আছে কি? অবশ্যই আছে। আমার ছেলে যে মগে করে কফি খাচ্ছে সেই মগটাই আছে। ওই মগে করে খেতে চান? এত সৌভাগ্য আমি আশা করছি না। কফি হলেই আমার চলবে। বৃদ্ধ আমাকে মাথা মোছার টাওয়েল এনে দিল। ছেলের কফি মগেই কফি দিলেন। চোখ মুছতে মুছতে ছেলের মৃত্যু ঘটনা বর্ণনা করলেন তিনি। নিউ ইয়র্কের সাবওয়েতে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মৃত্যুর 10 মিনিট আগেও টেলিফোনে আমার সঙ্গে কথা হয়েছিল। মোবাইলে টেলিফোন করেছিল। আমি বাথরুমে ছিলাম, দৌড়ে এসে টেলিফোন ধরেছি। ছেলে বলল, বাবা কেমন আছো? আমি বললাম, ভালো, তুই কেমন আছিস? ছেলে তখন বলল, আমি বেশি ভালো নেই। আমি বললাম, ভালো না কেন? শরীর খারাপ নাকি? ছেলে বলল, শরীর ঠিকই আছে, মনটা অস্থির। বাংলাদেশে চলে আসতে ইচ্ছে করছে। কতদিন বাংলাদেশের বৃষ্টির শব্দ শুনি না, ব্যাঙের ডাক শুনি না। আমি বললাম, দেশে চলে আয়। ছেলে বলল, বর্ষা শুরু হোক তারপরে আসবো। তারপর বলল, বাবা রাখি। এই বলে সে টেলিফোন বন্ধ করলো। 1 মিনিটের মাথায় আবার টেলিফোন। আমি বললাম, বাবা কি হয়েছে? সে বলল, বাবা খুব অস্থির লাগছে, বুঝতে পারছি না কেন। তুমি আমার জন্য দোয়া করো। আমি বললাম, অবশ্যই করব বাবা, এক্ষুনি দোয়া করতে বসো, এক্ষুনি। আমি বললাম, বাবা তোর শরীর ঠিক আছে তো? সে বলল, আমার শরীর খুব ভালো, শুধু মন অস্থির। জাহাজে কফি খাওয়ার ছবিটাই আমাকে দিলেন। চোখ মুছতে মুছতে বললেন, আমার ছেলের এই ছবিটা আপনার পছন্দ হয়েছে, আপনি নিয়ে যান, ফেরত দিতে হবে না। ছবি আপনার কেন দরকার, ছবি দিয়ে কি করবেন, আমি কিছুই জানতে চাইছি না। আজকাল কিছুই আর জানতে ইচ্ছে করে না। কফি খেতে চাইলে আমার কাছে এসে কফি খেয়ে যাবে। আমার ছেলের কফি খুব পছন্দ ছিল। মৃত্যুর সময়ও তার হাতে কফির কাপ ছিল। জালাল আহমেদের ছবি নিয়ে বাড়িতে ফিরলাম। আজ সোমবার। মিশর আলি সাহেবের চিঠিকন্যা শায়লা আমাদের এখানে ডিনারে নিমন্ত্রিত। তিনিই নিমন্ত্রণ গ্রহণ করেছেন। টেলিফোনে জানিয়ে দিয়েছেন সন্ধ্যা 7টা নাগাদ চলে আসবেন। আমি কয়েকটি কারণে কিছুটা উত্তেজনার মধ্যে আছি। প্রথম কারণ, অতিথিদের জন্য রান্নার দায়িত্ব পড়েছে আমার। মেনু মিশর আলি ঠিক করে দিয়েছেন। স্টার্টার জিরা পানি, সাইড ডিশ বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মেইন ডিশ স্ত্রী ইলিশ, ফিনিশিং মুগের ডাল, আর ডেজার্ট হচ্ছে দই।
মেইন ডিশ নিয়ে আমি যথেষ্ট দুশ্চিন্তায় আছি, কারণ এই রান্না মিশির আলীর আবিষ্কার। সন্ধ্যে থেকেই ঝুম বৃষ্টি, 7টার মধ্যে ঢাকা শহরে সব রাস্তায় জল। এই ঝড় বৃষ্টির মধ্যে কাটায় কাটায় 7টার সময় হাজির হলো শায়লা। তখনই ইলেকট্রিসিটি চলে গেল। আমার মাথায় হাত। বসার ঘরের টেবিলে মোমবাতি জ্বালানো হয়েছে। মোমবাতির আলোয় শায়লা নামের মহিলাকে অপরূপ দেখাচ্ছে। অধ্যাপিকেরা পড়াতে জানেন, সাজতে জানেন না, এই কথাটা কিন্তু এখানে ঠিক না। তিনি সুন্দর করে সেজেছেন। শায়লা অতি বিনয়ের সঙ্গে মিশির আলীকে বললেন, ভুলভাল চিঠি লিখে আপনাকে বিরক্ত করেছি। বাবা, আমাকে ক্ষমা করেছেন তো? মিশির আলী হাসলেন। শায়লা বললেন, ক্ষমা করে থাকলে মাথায় হাত রাখুন। মিশির আলী মাথায় হাত রাখলেন। সুন্দর সন্ধ্যা শুরু হলো। আমরা তিনজনে একসঙ্গে বসেছি। আমাদের সামনে লেবু চা। ঝড় বৃষ্টির রাতে লেবু চায় চুমুক দিতে অসাধারণ লাগছে। খোলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। হাওয়ায় মোমবাতির শিখা কাঁপছে। এখন মনে হচ্ছে ঝড় বৃষ্টির রাতে ইলেকট্রিসিটি চলে যাওয়া এমন কিছু খারাপ না। মিশির আলী সিগারেট ধরাতে ধরাতে শায়লার দিকে তাকিয়ে বললেন, তোমার হ্যান্ডব্যাগে কি সবসময় পটাশিয়াম সায়ানাইড রাখো? শায়লার মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল। শায়লার কথা বাদ থাকুক, আমি নিজেই হকচকিয়ে গেলাম। শায়লা যদি তার হ্যান্ডব্যাগে পটাশিয়াম সায়ানাইড রেখেও থাকেন, মিশির আলীর পক্ষে তা জানা কোনো ক্রমেই সম্ভব না। ওনারা যাই থাকুক, এক্স-রে তো আর চোখে নেই। মিশির আলী সহজ গলায় বললেন, তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইডের একটা ফাইল আছে। কি করে সেটা বুঝলাম সেটা তোমায় বলি। পটাশিয়াম সায়ানাইড নিয়ে তোমার অবসেশন আছে। শ্বশুরবাড়িতে এই শব্দটা তুমি প্রায় উচ্চারণ করো, আর যে কারণে তোমার শাশুড়ি শব্দটি শিখেছেন এবং তার পুত্রকে সাবধান করেছেন। কেমিস্ট্রি শিক্ষক হিসেবে পটাশিয়াম সায়ানাইড জোগাড় করা তোমার পক্ষে কোনো বিষয় নয়। তার চেয়েও বড় কথা, তুমি এমএস করেছো নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে। তোমার থিসিস ছিল কোন একটা ইনঅর্গানিক যৌগে KCN এর সাহায্যে কার্বন যুক্ত করা। ইনঅর্গানিক যৌগটার নাম কি জানো? সেলেনিয়াম হাইড্রাইড। আপনি এই খবরও নিয়েছেন? হ্যাঁ, নিয়েছি। তোমার যে গাইড প্রফেসর জেমস ক্লার্ক, তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। এই ঘরে ঢোকার পর থেকে লক্ষ্য করছি তুমি তোমার হ্যান্ডব্যাগটা শরীরের সঙ্গে শুধু যে জড়িয়ে রেখেছো তা না, শাড়ির আঁচল দিয়ে ঢেকেও রাখছো। বাতাসের ঝাপটা একবার তোমার শাড়ির আঁচল সরে গেল, তুমি সঙ্গে সঙ্গে অতি ব্যস্ততার সঙ্গে তোমার ব্যাগটা ডাকলে। এখন বলো, তোমার ব্যাগে পটাশিয়াম সায়ানাইড আছে না? যদি তুমি বলো নেই, তাহলে নেই। আমি তোমার ব্যাগ খুলে দেখবো না। পটাশিয়াম সায়ানাইড আছে, 20 গ্রামের একটা ফাইল। মিশির আলী আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা খাম রাখতে দিয়েছিলাম, খামটা আজই খোলা হবে এবং খামে কি লেখা আছে পড়া হবে। আমি খামটা এনে নিজের জায়গায় বসলাম। মিশির আলী শায়লার দিকে তাকিয়ে বললেন, তুমি প্রথম চিঠিতে জানতে চেয়েছিলে তোমার পুত্র সাগরে হত্যাকারী কে। তা তুমি জানো। আমি জানি কি না? আমিও জানি। সেটা একটা কাগজে লিখে রেখে দিয়েছিলাম, তোমার সামনে একদিন খুলবো এই আশায়। এখন খোলা হবে। শায়লা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন, ও গড। মিশির আলী আমার দিকে তাকিয়ে বললেন, কাগজে কি লেখা আছে? আমি বললাম কাগজের লেখা, আ মারপ ত্রক ন্যা। মিশির আলী বললেন, অতি সহজ সাংকেতিক ভাষায় লিখেছি, অক্ষরগুলো আগে পিছে করলেই মূলটা বের হবে। আমি লিখেছি আমার পত্র কন্যা। আমি শায়লার দিকে তাকালাম। তার চেহারা ভাবলেশীন। কি ঘটছে না ঘটছে সে তখনও ঠিক বুঝে উঠতে পারছে না। মিশির আলী বললেন, শায়লা, তুমি বিয়ের পরে MS করতে আমেরিকা যাও, ঠিক না? শায়লা হ্যাঁ সূচক মাথা নাড়ল। জালাল আহমেদের সঙ্গে সেখানে তোমার পরিচয়। হ্যাঁ। সাগর নামের ছেলেটি কি তোমার অবৈধ সন্তান? না, আমি হারুনকে নিয়ম মাফিক তালাক দিয়ে জালালকে বিয়ে করি। হারুনের সঙ্গে এমনিতেই আমার বিয়ে বৈধ ছিল না। আপনি এত কিছু জেনেছেন, এই তথ্যও নিশ্চয়ই জানেন যে সে ইম্পর্ট্যান্ট। জানি। পুরো ইসলামিক মতে নিউ ইয়র্কের এক মসজিদে আমাদের বিয়ে হয়। তারপরই
সমস্যা শুরু হয়। কি সমস্যা? জালালের ধারণা হয় আমি মানসিকভাবে অসুস্থ, যে কোনো সময় তাকে আমি খুন করতে পারি। এইসব হাবিজাবি। ডক্টর হারুনি যে সমস্যা আছে সেই সমস্যা? হ্যাঁ, আমাদের যে বাচ্চাটা হয় সাগর, সেই বাচ্চাটাকে জালাল সরিয়ে ফেলেছিল। তার ধারণা হয়েছিল বাচ্চাটাকেও আমি মেরে ফেলব। সে সাগরকে তার এক আত্মীয়ের বাড়িতে সরিয়ে দিয়েছিল যাতে আমি বুঝতে না পারি সে কোথায়। আমি ইচ্ছে করলে পুলিশের সাহায্য নিয়ে বাচ্চা বের করে ফেলতে পারতাম, তা করিনি। নিজেই খুঁজে খুঁজে বের করেছি সে কোথায় আছে। আমি আমার ছেলের খোঁজে জ্যাকসন হাইটের বাড়িতে উপস্থিত হয়ে জানলাম তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এক কাপ কফি খাবো, কফি কি আছে? মানুষ চলে যায়, তার কিছু অভ্যাস রেখে যায়। জালাল নেই, কিন্তু তার কফির অভ্যাস আমার মধ্যে রেখে গেছে। আমি কফি বানিয়ে শায়লার সামনে ধরলাম। শায়লা কফির কাপে চুমুক দিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বলল, জালাল যে নিউ ইয়র্কের এক সাবওয়েতে কফি খেতে খেতে মারা গিয়েছিল, এই খবর কি আপনি জোগাড় করেছেন? হ্যাঁ। সে হার্ট অ্যাটাকে মারা যায়নি, কফিতে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে খেয়েছিল। সে সুইসাইড করেছিল। পটাশিয়াম সায়ানাইড চুরি করেছিল আমার কাছ থেকে। নিউ ইয়র্ক পুলিশের বুদ্ধির কত নাম ডাক শুনি, তারা ধরতে পারেনি। তারা ভেবেছে হার্ট অ্যাটাক। তার মৃত্যুর পর আমি দেশে ফিরে আসি, বাস করতে থাকি হারুনের সঙ্গে। এমনভাবে বাস করি যেন মাঝখানের 2টা বছর হঠাৎ বাদ পড়ে গেছে। হারুন কখনো কিছু জিজ্ঞেস করেনি, আমিও কিছু বলিনি। আমার শাশুড়ি ব্যাপারটা একেবারেই মেনে নেননি। তিনি আমাকে হজম করেছেন, কারণ আমাকে প্রচণ্ড ভয় পেতেন। তার ধারণা হয়ে গিয়েছিল যে আমি জালালকে খুন করে ফিরে এসেছি তার ছেলেকে খুন করতে। বাবা, আপনার বুদ্ধি, আপনার লজিকের সিঁড়ি তৈরি করার ক্ষমতার কোনো তুলনা নেই। আমি ব্যাগে পটাশিয়াম সায়ানাইড নিয়ে ঘুরি, এটা পর্যন্ত বের করে ফেললেন। কিন্তু আমার বিষয়ে আপনার সিদ্ধান্ত ছিল ভুল। তোমার ছেলে সাগর কোথায় আছে? সে তার দাদুর সঙ্গে থাকে। ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ, তবে হারুন ওই বাড়িতে যায়। আমার ছেলে তাকে খুব পছন্দ করে। হারুনই তাকে আমার সঙ্গে দেখা করানোর জন্য প্রায়ই আমাদের বাড়িতে নিয়ে আসে। ছেলেটি তার বাবার চেয়েও অনেক সুন্দর হয়েছে। ইলেকট্রিসিটি চলে এসেছে। মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত। সন্ধ্যার পর থেকে অনেক ঘটনা এত দ্রুত ঘটেছে যে তাল রাখতে সমস্যা হচ্ছে আমাদের। শায়লা যে পুরো কথাটা সত্যি বলেছে এটা আমার ঠিক মনে হচ্ছে না। মিসির আলিকে দেখেও ঠিক বুঝতে পারছি না। রাত 9টায় দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খোলার জন্য উঠে দাঁড়ালো শায়লা। লজ্জিত গলায় বলল, আমি হারুনকে রাত 9টায় ডিনার খেতে এখানে আসতে বলেছি। ওকে বাদ দিয়ে ডিনার খেতে খুব খারাপ লাগবে। ভালো করেছো। আমার উচিত ছিল দুজনকে দাওয়াত দেওয়া, ভুলটা আমারই। হারুনকে বলেছি সাগরকেও যেন নিয়ে আসে, মনে হয় এনেছে। দরজা খোলা হলো। হারুন সাহেব একগোছা দোলন চাপা নিয়ে দাঁড়িয়ে আছেন। তার গায়ের সঙ্গে গা লাগিয়ে যে শিশুটি দাঁড়িয়ে আছে সে দোলন চাপার থেকেও সুন্দর। আমি আমার জীবনে এত সুন্দর শিশু কখনো দেখিনি। অবশ্য দেব শিশুরা এত সুন্দর হয় না। এই শিশু সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্য। শায়লা বললেন, আমার দুষ্টু বাবাটা কোথায়? সঙ্গে সঙ্গে ছুটে এসে সে মাকে জড়িয়ে ধরল। মিসির আলি বললেন, শায়লা, তোমার দুষ্টু বাবুটাকে একটু আমার কাছে আনো, তার মাথায় হাত বুলিয়ে আদর করে দিই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।